ওকে, তো দেখেন এখানে আমাদের যদি গ্রামাটিক্যাল কোনো ভুল হয়, যেমন আমি এখানে দিলাম জাস্ট মার্কেটিং, আর তো আমরা যদি জাস্ট এখানে রেখেও আমাদের লেখাগুলো কন্টিনিউ করার চেষ্টা করি, তাহলে দেখেন আমাদের ফল্ট গুলো অটোমেটিক্যালি আমরা এখান থেকে কারেক্ট করতে পারছি, তাই না? তো এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আহ, এই ছোটখাটো গ্রামাটিক্যাল বা হচ্ছে স্পেলিং, যেটা মাইক্রোসফট ওয়ার্ডেও করা যায়, এটার পাশাপাশি আমরা এখানে কিন্তু বেশ কিছু চেকিং ক্রাইটেরিয়া পাচ্ছি। যেমন কারেক্টনেস এর ব্যাপারটা সবগুলো ঠিক আছে। ওভারঅল স্কোরটা হচ্ছে আমাদের এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, এখানে কতটা ক্যারেক্টার ওয়ার্ড, হ্যাঁ, এটা স্পিকিং টাইম, এটা বলতে শুরু করলে স্ট্যান্ডার্ড কত সময় লাগবে, দেখেন ওয়ার্ড লেন্থ, এরপরে সেন্টেন্স লেন্থ। আমাদের বেশি প্রয়োজন হয় আসলে রিডেবিলিটি স্কোর, ঠিক আছে। এরপরে হচ্ছে ইউনিক ওয়ার্ডস, রেয়ার ওয়ার্ডস, ওভারঅল টোটাল আমরা আইডিয়া পেয়ে যাচ্ছি। তো রিডেবিলিটি স্কোরটা আসলে এটারও অনেক কম দেখাচ্ছে। তো রিডেবিলিটি স্কোর, এমন অনেক ক্লায়েন্ট আছে যারা আপনার ইয়াতে কি বলে গ্রামারলির হিসেব অনুযায়ী অ্যাকর্ডিংলি ওরা চাই 70, 70+ রিডেবিলিটি স্কোর চাই। দেখেন আমি ডিজিটাল মার্কেটিং এর মতো একটা হাই কিওয়ার্ড, যেটা প্রথম পেজে পেয়ে গেলাম, যে আর্টিকেলটা, তার রিডেবিলিটি স্কোর অনলি 43, দেখছেন? কিন্তু আমি কি বললাম, অনেক ক্লায়েন্ট আছে যারা চাই 70। তাহলে এই আর্টিকেলটার থেকে ওটার গুণগত মান কত ভালো হবে বোঝা যাচ্ছে। এই ব্যাপারটুকু বুঝতেন সবাই? জি স্যার। বাকিরা একটু কথা বলি। ভাইয়া একটু প্লিজ আরেকবার একটু বলুন। আচ্ছা আচ্ছা, আরেকবার। আচ্ছা, আমি আরেকবার রিভিউ করি যে আমাদের রিডেবিলিটি স্কোর, আমি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডের এগেনস্টে গুগলের প্রথম পেজ থেকে একটা আর্টিকেল থেকে আর্টিকেলের কিছু অংশবিশেষ এখানে পেস্ট করে রিডেবিলিটি স্কোরটা চেক করলাম, সেটা দেখাচ্ছে 43। টোটাল আর্টিকেল নিলে কিন্তু 43 আর থাকবে না, এটা বেশি হবে, কারণ আমি তো একটা প্যারাগ্রাফ অংশ নিচ্ছি, এখানে অনেক ইন্ডিভিজুয়াল পয়েন্ট আকারে আছে যেগুলো রিডেবিলিটি স্কোরকে কমাইছে। তো আমি তাই বলতেছি যে আমাদের ক্লায়েন্টের এক্সপেকটেশন থাকে কত, 70, আর এখানে 43। তো 70 হলে ধরে নেওয়া হয় যে গুগলের আমরা র্যাঙ্ক করাটা অনেকটা সহজ হয়ে যাবে এবং একটা নিশ্চয়তার মধ্যে থাকবে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার গেল। আর এদিকে আপনার আর একটা বড় বিষয় আছে, বলেন তো আর্টিকেলের, কে বলবেন? আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কোনটা? প্লাজারিজম। ডেফিনেটলি, হ্যাঁ। তো প্লাগারিজমটা আমরা আসলে ইয়াতে গ্রামারলিতে ফ্রিলি ওই সার্ভিসটা পাই না, এই জন্য বিভিন্ন ফ্রি প্ল্যাটফর্মও আছে, আমি বিভিন্ন সময় বিভিন্নটা ইউজ করি। এখন কোনটা, এখানে একটা প্লাগারিজম টুল ছিল, আচ্ছা দেখি ওয়েবসাইট, স্মল এসইও টুল আছে ভাই। হ্যাঁ ওটাতেও আছে, আমি মাঝে মাঝে এটা ব্যবহার করি, প্লাগারিজমা.নেট। তো এটার শেয়ার চলে প্লাগারিজমটা, গেছে স্যার। স্যার শেয়ার চলে গেছে কিন্তু স্যার। ভাই দেখা যাচ্ছে না। ও শেয়ার চলে গেছে এই জন্যই, আচ্ছা এখন হয়তো পাবেন। তো প্লাগারিজমা.নেট, এখান থেকে আমি ট্রাই করি, সময় লাগবে।
ভাইয়া তাহলে আমরা রিডেবিলিটি আমাদের ওই গিগের ডেসক্রিপশনটাও আমরা চেক করে নিতে পারি। শিওর, রিডেবিলিটি আসলে আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার র্যাঙ্কিং এর ক্ষেত্রে। দেখেন এটা বলতেছে 0% ইউনিক, তো আমার এটা লাগবে কত 100% ইউনিক। কেন 0%? এটা অলরেডি একটা ওয়েবসাইটে পাবলিশ, আমরা তো ওয়েবসাইটের ওইটাই নিছি, তাই না? আমার কাছে দেখি একটা আর্টিকেল হয়তো লেখা ছিল। এই আর্টিকেলটা ট্রাই করি। এইটুকু নিয়ে এখন প্লাগারিজমে ট্রাই করি। এবং দেখেন এটা কোন কোন ওয়েবসাইটের সাথে মেলে, কোন সেন্টেন্স, ঠিক আছে, রেজাল্ট, কতবার ইউজ হয়েছে এই সেন্টেন্সটা, মানে এই স্ট্রাকচারের সেন্টেন্স গুলো, সেগুলো সব এখানে দেখাচ্ছে। আরো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যারা আরো ডিটেলস দেখায় ইনফরমেশন, বাট আমাদের মূল বিষয় হচ্ছে এটা ইউনিকনেসটা কত পার্সেন্ট, ঠিক আছে, এটা জাস্টিফাই করে আমরা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো। ভাই আপনি ওই গ্রামারলি যেটা ইউজ করছেন এটা কি এই অ্যাপস apps.grammarly.com এরকম কিছু দেখছিলাম, এটা কি অ্যাপস ইউজ করতে হবে কি? না না, ওই গ্রামারলিতে লগ ইন করলে অটোমেটিক ওই ইউআরএল এ চলে আসবে। তো আচ্ছা, এটা দেখেন 100% ইউনিক। তো আপনি যখন নিজে রিসার্চ করে লিখবেন বা কি বলে কিছু, যদি এখানে যদি সাপোজ 95% ইউনিক হতো, এখানে সেন্টেন্স দেখাই দিত যে এই সেন্টেন্স গুলোতে প্রবলেম, তখন আমরা ওই সেন্টেন্স গুলো এডিট করতাম অথবা এটা রিপ্লেস করতাম, কিছু একটা করতাম, করে আবার টেস্ট করব। তখন দেখালো হয়তো 99, 99-এ আবার কোথায় প্রবলেম সেটা আবার আইডেন্টিফাই করলাম। এইভাবে করে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড আর্টিকেল মেনটেন করতে পারি। যেহেতু আর্টিকেল একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেই জন্য আমি একটু ওভারভিউ করলাম। হ্যাঁ, তাছাড়া তো আমাদের কোনো টপিকে আসলে এখন কথা বলার কথা ছিল না। ঠিক আছে, তো আর্টিকেল নিয়ে আর বেশি কথা না। তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা মেনটেন করব। আর যার যার ক্রিয়েটিভ ব্যাপার তো আছেই, ওইটা ডেফিনেটলি কাজে লাগাতে হবে। আচ্ছা, এটা গেল লোকাল মার্কেট নিয়ে কথা। আচ্ছা, লোকাল মার্কেট নিয়ে দেখেন আমি আজকে খুবই চিপ, এবং আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন আবার গুরুত্ব দিচ্ছেন না, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। যে যেহেতু আমাদের উদ্দেশ্য যে হ্যাঁ আমরা ডিরেক্ট আর্নিং এর সাথে এনিহাউ ইনভলভ হব, তো সেই ক্ষেত্রে আমাদের, আপনারা বিভিন্ন ওই গ্রুপগুলোতে অ্যাড আছেন কিনা আমি একটু দেখি। এই গ্রুপগুলোতে আপনারা অ্যাড হলে আপনারা একাধারে আপনাদের কাঙ্ক্ষিত সেবাগুলো এখানে পাবেন। প্রবলেম গুলো নিয়েও কিন্তু একটা পোস্ট করে রাখলে ওরা কিন্তু ভালোভাবে হেল্প করে। ও আচ্ছা, আপনাদের ফ্রিল্যান্সার আইডি কার্ডটা তো সম্পর্কে হয়তো জেনেছেন, এই আইডি কার্ডটা দেখতে এরকম। স্যার ছোট একটা কোশ্চেন ছিল।
জি বলেন। আমাদেরকে কি আইডি কার্ডটা আপনারা দিবেন নাকি আমরা কিনে নিতে হবে? আমি এই বিষয়ে এখনো জানি না। স্যার আমি কিন্তু আপনার একটা কমেন্টে দেখেছিলাম আর কি হোয়াটসঅ্যাপে, যে ফ্রিল্যান্সার আইডি এবং সার্টিফিকেট আমরা ক্লাস করলে পাবো, ক্লাস না ও, করলে এটা অবশ্য আমার না, ওটা আমি একটা মেসেজ ফরওয়ার্ড করছি। ওইটা হচ্ছে রুল ভাইয়া পাঠাইছে, হ্যাঁ, আমাদের ইয়ার লটের। তো ওই ভাইয়ারটা আমরা বিভিন্ন গ্রুপে দিয়ে দিছি। আসলে ডিটেলস ওনারাই বলতে পারবেন। আমার ঠিক আছে? কৌতূহল আমরা তো রিকুল ভাইয়ের কাছ থেকে নিব। আমার কৌতূহল এই হ্যাঁ, যে হ্যাঁ, মানে হ্যাঁ, লেখাটা হ্যাঁ, ছিল এইটারই, মানে সার্টিফিকেটও পাবো আবার আইডিটাও পাবো, তার মানে অবশ্যই ফ্রি পাচ্ছি। এলএডিবি যেহেতু আমাদের থেকে তো টাকা নেবে না, হয়তো আশা করা যায় হয়তো। আবার যদি বলে আপনাদের আপনাদের লক্ষ লক্ষ টাকা আর্নিং এর সোর্স করে দেওয়া হলো, যদি এটা বলে, আমি নট শিওর আসলে এমন হবে কিনা। এটা তো আর সরকার আরো বেশি আমাদেরকে পুরস্কৃত করা উচিত, হ্যাঁ, কারণ হ্যাঁ, আমরা তো রেমিটেন্স যোদ্ধা, তাই না সেটাই। স্যার? সেটা তো সবার সাথে হওয়ার কথা ছিল, তাই না? সেটাই আর কি স্যার। এটা তো টোটাল ফ্রি, মানে কস্ট ফ্রি হওয়ার কথা ছিল, তাহলে ওই কথা চিন্তা করলে। কারণ রেমিটেন্স যোদ্ধা তো তারাও, তাই না? বা যারা আগে থেকে করছে এরা তো অলরেডি রেমিটেন্স নিয়ে আসছে। এটা একটা ব্যাপার ছিল। তারপরেও দেখা যাক গভর্নমেন্ট কি চিন্তা ভাবনা করে। ঠিক আছে, এটা সমস্যা হবে না আশা করি। এই আমরা আশাবাদী। খাদিজা, জি খাদিজা, জি ভাই, আপনি আজকে যদি আইডি করেন, কাল থেকে আপনি আপনার 10% ইনসেনটিভ রিসিভ করবেন। যত দেরিতে করবেন তত দেরিতে 10% ইনসেনটিভ পাবেন। না আমি অপেক্ষা করব স্যারেরা আমাদেরকে ফ্রি দিবে সেটার জন্য। আমি এই ফ্রি, নিব এত ফ্রি নিয়েন না ভাই, আপনি এখন মাসে 4 লাখ টাকা কামান, এত ফ্রি নিয়েন না। ভাই আমি ফ্রি নিব স্যারদের থেকে, কারণ এটা আমি যোগ্যতা দিয়ে নিব, টাকা দিয়ে নিব না। স্যাররা আমাকে যোগ্যতা দিয়ে দিবে, ঠিক আছে না স্যার? ভাই গ্রেট, ভালো। টাকা দিয়ে যদি এটা কিনা হয় সেটার কোনো মূল্যায়ন থাকে না, কিন্তু আমি শক্তিদা, ও যদি পাই, শক্তিদা, জি জি দাদা আমি পে করে রাখছি 1 সপ্তাহ হলো, এখনো আমার এখানের জন্য নাকি আমার আটকায় রাখছে কে জানে, আমারটা এখনো দিচ্ছে না। একটু সময় লাগবে, এটা হয়ে যাবে। না, যারা দেখলাম যে আমার আন্ডারে যারা কাজ করে তারা এই পরের দিনই পেয়ে গেছে, কিন্তু আমারটা এখনো প্রসেসিং দেখাচ্ছে, নাকি দিক থেকে আটকায় রাখছে এলইডি। আপনার ওই যে পেমেন্ট যে করছেন ওটা কি সাকসেস হয়েছে? হ্যাঁ, সাকসেস হয়েছে। সাকসেস হলে ঠিক আছে। আমি পে করছিলাম কিন্তু আমারটা দেখি সাকসেসফুল হয় নাই, এই জন্য আমারটা পেন্ডিং হয়ে আছে। আবার পে করবো কিনা চিন্তা করতেছি, 2 বার টাকা কাটবে নাকি আবার চিন্তা করতেছি। এই শক্তি ভাই, এটা কি ব্যাংকে শো করতে হবে, জমা দিতে হবে? না, ব্যাংকের কার্ড দিয়ে পারবেন, ইসলামী ব্যাংকের ভিসা কার্ড দিয়ে, যে কোনো ব্যাংকের ভিসা কার্ড দিয়ে পারবেন। না সেটা বলছি না, ওই যে 10% রেমিটেন্সের কথা যেটা বললেন ওইটা কি? ওটা আপনি যখন হবেন, সদস্য হবেন, ফ্রিল্যান্সার আইডি কার্ড নিয়ে বাংলাদেশের কি বলে এটা, ফ্রিল্যান্সারদের কি হয়, সদস্য হবেন, তারপরে আপনি আপনার ইনফরমেশনটা ব্যাংকে অটো চলে যাবে মনে হচ্ছে, নাকি তরিকুল ভাই এরকম না? এই প্রসেসটা আমার এখনো ক্লিয়ার না, তবে ওরা অনেক কিছুই লিখছে যে ওরা হচ্ছে আরো কিছু আপডেট আনতেছে, ওইগুলো কাজ চলতেছে, হয়তো আরো কিছুদিন পরে সবকিছু ক্লিয়ার হওয়া যাবে বিষয়গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে ওইটা ঠিক 10% ইনসেনটিভ, এটা ঠিক, এটা কনফার্ম। আচ্ছা আচ্ছা, এখন তো 2% পাচ্ছেন, তখন 10% পাবেন আর কি। আমি একটাই বলবো, যোগ্যতা দিয়ে দেওয়া উচিত সবাইকে, ফ্রি, টাকা দিয়ে না। না, এটা খরচটা নিচ্ছে আর কি। কার্ডটা যে ডিজাইন করলো যারা, যে আজকে বললো যে শুনলেন না, যারা এটা করে দিছে ওদেরকে হয়তো কিছু টাকা পয়সা দিতে হবে, যারা প্রোভাইড করতেছে। ওটা সরকারের একটা ওই ওয়েবসাইটের কন্টাক্ট আস পেজটা দেখেন, আর কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে, ওইটা আমরা না করি এখন। কথা হচ্ছে ডেফিনেটলি এটার অনেক ভালো দিকগুলো আছে, আমরা সেটা তো, হ্যাঁ ভালো দিক আছে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এবং আমাদের
দেশের প্রেক্ষাপটে এই যে একটা মানে আমাদেরকে একটা পরিচয় করানো, ঠিক আছে, এই মানে প্রফেশনটাকে এভাবে তুলে ধরা, এগুলো ডেফিনেটলি এর আগে অনেকেই অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন, তাই না? হুম হুম। এটা আচ্ছা দিয়ে আমাদের বিয়ে করা যাবে। আচ্ছা যারা আমাদের যারা বিয়ে করেন নাই এরা কিন্তু কই, আমরা তো আমাদের পোড়া কপাল, আমরা তো পারবো না আর করতে, বিয়ে কি যে করি। শক্তি ভাই সমস্যা নাই তো, শ্বশুর বাড়িতে যাই দেখাই আসবেন একবার, গলায় লাগাই দিয়ে। না না, এটা নতুন শ্বশুর বাড়িতে দেখাইতে, এগুলো পুরান শ্বশুর বাড়িতে দেখানো যায় না। আরে কিছু হবে না। দেন আমরা আশাবাদী। শ্বশুর বাড়ি নিয়ে গভর্নমেন্ট হ্যাঁ দিয়ে তো হবে না, ইনকামটা তো থাকতে হবে। হ্যালো। আচ্ছা আমরা ছিলাম লোকাল মার্কেটে, তাই না? জি। আচ্ছা, বিভিন্ন গ্রুপগুলো যেটা বললাম, যে এই গ্রুপগুলোতে কিন্তু অনেক জব পোস্ট হয়। এখন বলেন যে কারা জব পোস্ট করে? এই যে খাদিজাপুর মতো পার্সন গুলো কিন্তু জব এখানে পোস্ট করে, ঠিক আছে? যে প্রজেক্টের লোড আর নিতে পারছে না, তখন কি করে, আস্তে আস্তে কিন্তু রিলিজ করে। সো এখানে এই ধরনের গ্রুপগুলোর সাথে আমাদের কিন্তু ইন্টিমিটিটা বাড়াইতে হবে, ঠিক আছে? এরপরে যেহেতু ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে মূল টার্ম হচ্ছে আপনার কন্টেন্ট, সো আমরা এখানে চিন্তা করতে পারি যে কন্টেন্ট কে নিয়ে আপনারা ম্যাক্সিমাম ইন্টারেস্টেড। সো কন্টেন্ট কন্টেন্ট রাইটার্স, আমি জাস্ট ইউটিউব দিয়ে সার্চ করি। দেখেন এটা কত, নভেম্বরের 4 তারিখে পোস্ট ছিল, বাংলা কন্টেন্ট রাইটার প্রয়োজন, ডিপলি অ্যানালাইসিস করে লিখতে হবে। যাক বিভিন্ন বর্ণনা দিচ্ছে। এরপর বলছে আই নিড নিউ রাইটার টু রাইট, হ্যাঁ, মুভি রিভিউ ফর মি, ডেইলি 1000 ওয়ার্ডস, বাজেট ইজ চিপ। তারপরে যাই হোক যেভাবে হোক, এই যে এখানে কিন্তু রেগুলার আপনি দেশীয় ক্লায়েন্টের সাথে আস্তে আস্তে কাজ করে নিজের এক্সপিরিয়েন্সটাও বাড়াতে পারলেন, আবার কি আপনার প্রোফাইলও গ্রো হলো, কনফিডেন্টও বাড়লো, পাশাপাশি আপনার কিন্তু আর্নিং সোর্স হয়ে গেল। আর ইউ any freelance writers, are there any freelance writers, copy and content writer who are on average need an expert mentor, drop message please। দেখছেন? জি। সো এখানে কিন্তু সব ধরনের জব পাবেন কম বেশি। এরপরে আমরা আসি লিঙ্কডইনে সাইট। এখানে আমরা খুঁজতেছি কন্টেন্ট রাইটার, ওকে সরি কন্টেন্ট রাইটার, হয়তো যে লিখবে সে লিখবে কন্টেন্ট রাইটার ওয়ান্টেড,
এই রিলেটেড কি কি কিওয়ার্ড হয় আমরা একটা লিস্ট করে নিলাম সাপোজ করে, এই যে এই ধরনের পোস্ট যেগুলো দেখেন সবগুলো কন্টেন্ট রাইটার, ঠিক আছে। এটা একটা প্রসেস দেখালাম। এখন যদি আমরা এটা টুইটারে সার্চ করি, এই যে কন্টেন্ট রাইটার ওয়ান্টেড, রিমোট ফ্রিল্যান্স, পে $15 পার আর্টিকেল টু স্টার্ট। এটা তো খারাপ না, তাই না? যারা একদম ইনিশিয়ালি শুরু করবেন তারা কিন্তু চাইলে এগুলো শুরু করতে। লিঙ্ক দিচ্ছে। হ্যাঁ, ডিসক্রিপশন টোটাল দেওয়া। অরিজিনাল পোস্টিংটা কোথায় আমরা দেখিনি, ট্যাগলিস্ট.org তে পাওয়া যাবে না, এখানে আইডি জটিলতা। আচ্ছা, তো বিষয়টা বোঝা গেল, মানে খুবই শর্টকাটে আমি প্রসেসটা দেখালাম। এটা তো আমি গুগল থেকে সার্চ করে এখান থেকে নিলাম। এখন আমরা যদি লিঙ্কডইনে ডিরেক্ট যাই, ও ভাই, আমি লিঙ্কডইনে আপনাকে কানেকশন পাঠাইছিলাম ভাই। আচ্ছা আমি এটা করে নেবো। পোস্ট অপশনে যাই, এখানে কন্টেন্টের একটা ইয়ে ছিল, দেখি পোস্টে কি বলতেছে। তো দেখেন বিভিন্ন জন বিভিন্ন ভাবে ইয়ে করছে। তো আমাদের সোর্স গুলো বেসিক্যালি তো আমরা পরিচিত হলাম, তাই না? প্রসেসটা নিয়ে আর কারো কোনো ইয়ে আছে? এটা নিয়ে আর কারো কোনো কোয়েরি আছে কিনা? না ভাইয়া। আচ্ছা, এটা শেষ হলে আমি চলে যাব কন্টেস্টে। আপনাদের মনে হয় কন্টেস্ট নিয়েও কথা বলার কথা ছিল আজকে। এই কন্টেস্টের কথাটা বলে ফেললে আমার কিন্তু কাজ অনেকটাই শেষ। এখন শুধু আপনাদের কাজ সামনে চলে আসবে। তরিকুল ভাই, জি। ডিজিটাল মার্কেটিং থেকে আর্টিকেলটা বাদ দিয়ে দেওয়া যায় না? তাই আর্টিকেল কি বেশি সমস্যা করে? সমস্যা করে, প্যারা যে কঠিন প্যারা ভাই। আচ্ছা, ভাই আমারে হায়ার করিয়েন, আপনার মতো মানুষ আমাকে হায়ার করলে তো আমি প্যারা দূর করে দিতে পারবো, সমস্যা নেই। না না, আপনি এখন কোশ্চেন করছেন কেমন জানেন? ব্যাংকের কর্মকর্তা মানে ব্যাংকের ম্যানেজারকে যে বলছেন যে
ভাই ওই আপনাদের ব্যাংক থেকে কম্পিউটার গুলো সব রিমুভ করে ফেলান। ঠিক আছে, ওই ব্যাংকটা যেরকম জটিলতায় পড়ে যাবে এখন, ডিজিটাল মার্কেটিং থেকে কন্টেন্ট দূরে চলে গেলে। আমি আমি কম্পিউটার চালাতে পারি না ভাই, আপনার ব্যাংক থেকে কম্পিউটার সব রিমুভ করে দেন। তাহলে ঠিক আছে, তাহলে একই অ্যাঙ্গেলের দুইটা ব্যাপার ঘটছে, তাহলে ঠিক আছে, এবার মানানসই। আর পারি না ভাই, আর পারি না, আর পারি না, এত বেশি আর্টিকেল রাইটিং প্রেশার। নিয়ে পারি না। আচ্ছা, সমস্যা নাই। এই যে আর্টিকেল রাইটিং বিষয়টা এমন যে আপনি যদি সারাদিন যদি দেখেন দূর থেকে যে ওটা আর্টিকেল, ওটা লিখতে হয়, হ্যাঁ, ওটা নিয়ে অনেক রিসার্চ করতে হয়, তাহলে ওটার থেকে কঠিন জিনিস আর কিছু নাই। কিন্তু আপনি সবকিছু লিখে ক্লায়েন্টকে ডেলিভারও করে দিচ্ছেন, এরপরে যদি আপনি মনে করেন যে না আমি আর্টিকেল এর কাজ একটা নিছি, কাজটা অলরেডি রিসার্চ করে করে ক্লায়েন্টকে দিয়েও দিছি, এরপরে আপনার কিন্তু মনে শান্তি আছে, আপনি এখন বলবেন যে না আর্টিকেল কোনো প্রবলেম না। প্রবলেম তো সেখানে না, আচ্ছা। প্রবলেম হচ্ছে ইংরেজিতে। ও না, ওইটা তো আস্তে আস্তে ডেভেলপ হবে ইনশাল্লাহ, ওইটা চেষ্টা করতে থাকলে আস্তে আস্তে হয়ে যাবে। ওইটা তো কমিউনিকেশন বা আমি আমাদের ইয়াকে প্রথম বলছিলাম, স্টেপেই লাগবে। তরিকুল স্যার আর রোয়েল স্যারের সাথে কথা বলার সুযোগ হয়েছে, ওনাদেরকে বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং কোর্সের সাথে এই ইয়াটা ইংরেজি একটা কোর্স অ্যাড করে দিতে, আগামীতে হয়তো আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা মিনিস্ট্রিতে যদি আলোচনা করা যায়, তারা এটার প্রয়োজনীয়তাটা পর্যবেক্ষণ করে হয়তো একটা ডিসিশন দিয়ে দিতে পারে। আমার প্রস্তাবটা খুব মনে ধরছে ওনাদের, না কথা তো ঠিক বলছেন, ইংরেজি তো প্রত্যেক জায়গায় লাগে, কাজ নেওয়া দেওয়া থেকে শুরু করে সব জায়গায় লাগে, ইংলিশ ছাড়া তো আসলে চলে না। চিন্তাও করা যাচ্ছে না, এগুলো তো হ্যাঁ, তো আমাদের কাস্টমাররা তো বাইরের, তো একটা তো কমন ল্যাঙ্গুয়েজ বলছে তো যে ঠিক লাগবে। আছে, আপনার প্রস্তাবটা আসলে ভেবে দেখা যাবে, দেখি আমরা আগামী বছর যে কোর্সটা আসবে ওখানে ইংলিশটা এনলিস্টেড করা যায় কিনা। হুম হুম, ভালো একটা পরামর্শ দিয়েছেন। ওকে, কন্টেন্ট আমাদের এইরকম হলে আমাদের কি হবে? জি, কন্টেন্ট মার্কেটিং এর সারা সমস্যা আমাদের কি হবে স্যার? রুকুল ভাই, আপওয়ার্কে হ্যাঁ, মাঝে মাঝে কিছু জব পোস্ট দেখি আমরা, বুঝছেন, জি, যে আমাদের ফ্রিল্যান্সাররা কি করে, ওখানে কাজের অ্যাপ্লিকেশনটা ওই বায়ার অ্যাকাউন্ট করে বসে থাকে, এরপরে অ্যাপ্লিকেশন করে কি করে না করে কি জানে, ওখানে কাজটা আসে ওর অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশন, আচ্ছা আচ্ছা, এখানে সবকিছু দেয়া থাকে, কাজ জব অ্যাপ্লিকেশন, এটা দেখবেন, আপনি পড়বেন, আপনাকে এত টাকা দিবে, এত এত ডলার করে দিবে, বুঝছেন। এই হলো পরিস্থিতি আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। যদি আমাদের বাংলাদেশ থেকে এই ধরনের ফ্রিল্যান্সারেরা এই সকল কাজগুলো যদি করে, তাহলে মানে আমাদের ভাবমূর্তিটা কোন জায়গায় যায়, চিন্তা করছেন? হ্যাঁ, এগুলো কিভাবে হয়েছে, এগুলো হচ্ছে আপনার ওই যে বিভিন্ন গ্রুপগুলোতে অ্যাড হওয়ার পরে তারা কিন্তু প্রপারলি এগুলো আর গাইডেন্স নেয়নি। আসলে গাইডেন্স গুলো তো পাওয়া যাবে না, নিজে থেকেই তো খুঁজে নিতে হবে, তাই না, রাইট প্লেস থেকে। তো এগুলোর জন্য একটু তো পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, এগুলো পর্যাপ্ত ধৈর্য না থাকাই, হুট করেই অ্যাকাউন্ট কিছু গুলো ক্রিয়েট ফ্রিল্যান্সার করা। দেখি আপনার বাংলাকে ইংরেজিতে লিখে তারপরে ওখানে পোস্ট করে, আপওয়ার্কে পোস্ট করে, জব পোস্ট হয়ে যায়, মানে কি অবস্থা। সেটাই দুঃখজনক আসলে। আপনারা কেউ আমারও দেখছেন কিনা জানি না, আমি আর দেখি যে মাঝে মাঝে ফেসবুকে ওই যে আপওয়ার্ক বাংলাদেশ বিভিন্ন গ্রুপ আছে না, ওই সকল হ্যাঁ, গ্রুপ থেকে দেখি পোস্ট গুলো আসে। ওরা স্ক্রিনশট গুলো নিয়ে দিয়ে দেয়, হ্যাঁ, দেখছি আমি। দেয়। কি অবস্থা, মানে লজ্জার শেষ নাই আর। এই জন্য বলতেছিলাম, যদি ইংলিশটা আমাদেরকে আসলে স্কিলটা একটু ডেভেলপ করে দিত, না না, এলডিবিতে এটা তো অনেক কিছু শিখাচ্ছে। যথেষ্ট যথেষ্ট ভালো একটা পয়েন্ট, এটা দেখা যাক। কথার যদি ফাঁকে তারা, কথা বলে তো আপনাকে বোধহয় লাইন ছুতো করে দিয়েছি। ও না, সমস্যা না, আপনার পয়েন্টটা তো ভালো ছিল, এবং এতে আরো অনেকেই এই ব্যাপারটা মাথার মধ্যে আসছে, ভালো হয়েছে এটা বিষয়টা। যেমন আপনার ধরে নিলাম তারা পরবর্তীতে হয়তো ফ্রিল্যান্সিং এর সাথে থাকলো না,
তারা যদি দেশীয় কোনো আইটি সেক্টরেও যদি যেতে চাই, হ্যাঁ, যে আমাদের তো এলইডিপির আরেকটা যে উদ্দেশ্য যে তাদেরকে দেশীয় কোনো আইটি রিলেটেড সেক্টরের সাথেও কি বলে স্বাবলম্বী ইনভলভ করা, হ্যাঁ, বা ইনভলভ করানো, অথবা বাইরের যে ব্যাপারটা রেমিটেন্স সব, মানে যেটা হয় আর কি, যার সাথে যেটা অ্যাডজাস্ট হয়ে যায় সবাইকে সব ধরনের চেষ্টা করা, তারপরে যেটা তার জন্য প্রিফারেবল হয়। তো এই বিষয়টার জন্য তাকে হেল্প করবে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সে এখান থেকে প্রফেশনালি ওটা যদি শিখে নেয়, তাই না? মিনিমাম যদিও ডেভেলপমেন্ট আসে, মিনিমাম হ্যাঁ, আমাদের সেটাই। যা আছে, আমরা এখন আমাদের যা আছে এটা দিয়ে আমরা যা করতেছি, এটার সাথে যদি মিনিমাম ডেভেলপমেন্ট আমরা নিতে পারি, আমরা অনেক ভালো করতে পারবো। রাইট। কমিউনিকেশন, তারপরে এগুলোর জন্য তো আর অত আহামরি লাগবে না, এটার জন্য গাইডলাইন ওয়াইজ আপনাকে একটু চেষ্টা করা লাগবে, এটাই তো। আমি তো এক সময় ভয়ে বাইরের সাথে কথা বলতাম, বুঝতাম না, বলতে পারতাম না, বুঝতাম না। এখন তো মাঝে মধ্যে চেষ্টা করি বলার। হুম, সেটা জড়তা তো রেখে দিলে সলিউশন থেকে হয়, যায়। হ্যাঁ, বাড়তেই থাকে সেটা। আমি এটা ফিল করছি আর কি, আমার কাছে মনে হচ্ছে, হয়তো আমিও দেখে আমি ফিল করছি, বাকিরা হয়তো ভালো আছে। না আসলে যেমন আমি কিছুদিন আগে এটা ফিল করছি যে আমাদের ইংলিশটাকে যারা হচ্ছে একটা, দেখা যাচ্ছে যে আমরা মিডিয়াম একটা কমিউনিকেশন স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং দ্বারা শুরু করতেছি, হয়তো 3-4 বছর কাজ করলাম, এরপরে ভালো কিছু আর্নিংও হলো, দেখা যাচ্ছে আমাদের মিক্স কমিউনিকেশন করা লাগে, মাঝে মাঝে ভিডিও কল, মাঝে মাঝে অডিও, মাঝে মাঝে টেক্সট, তাই না, মেল, এইগুলোই তো কমিউনিকেশন মাধ্যম। আচ্ছা, এগুলো করতেছি ওয়েল, এরপরে হয়তো দেখা যাচ্ছে কোনো ক্লায়েন্টের সাথে আপনি 3-4 বছর কাজ করলেন, করে আপনাকে ভালো কোনো অফার করা হলো, সেই ক্লায়েন্ট বা সেই প্রতিষ্ঠান হয়তো একটা পজিশনে আছে, তারা তারা আপনাকে একটা অফার করলো। সাপোজ আপনি একটা প্রতিষ্ঠানের ওনারের যদি পার্সোনাল সেক্রেটারি বা এইসব টাইপ গুলো অফার গুলো পান, তাহলে তার মিটিং মাইনিটস এগুলো মেনটেন করা, হ্যাঁ, প্রত্যেকটা মিটিং এ অ্যাটেন্ড করা, সেগুলো নোট ডাউন করা, তবে সে তো আপনার ওভার ভয়েসে অনেক কিছু বলে দিবে, সেগুলো প্রপারলি টাইমলি, হ্যাঁ, ডেডলাইনের মধ্যে কমপ্লিট করানো, এই যে ডিটেলস মেনটেন, এগুলোর জন্য তো আপনার টোটালি নেটিভ আসলে স্কিলটা প্রয়োজন হবে। দরকার, হ্যাঁ। হ্যাঁ, তো ধরে নিলাম যে আমাদের আউট অফ 10 হয়তো 7-8 পর্যন্ত আমরা হোল্ড করছি, বাট একটা পর্যায়ে যে 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পরে আপনার যে একটা আরো বেস্ট এর থেকে অপরচুনিটি আসবে না, এটা তো আর বলা যাচ্ছে না। তো আমার নিজের কোনো ঘাটতির কারণে যেন এটা আবার মিস না হয়, সেই জন্য আমি কিন্তু প্রথম থেকেই সচেতন থাকা উচিত। আমি জিআরই বলেন বা হচ্ছে আইএলটিএস এর এদিকে বলেন বা টোফেল বলেন, এই যে এসব টাইপ যেগুলো, এগুলো নিয়ে কিন্তু ভাবা উচিত, যেহেতু আমাদের ইন্টারন্যাশনালি কাজগুলো করতে হচ্ছে। হয়তো আমরা 1-2 বছর ভাবলাম না, 3 বছর ভাবলাম না, কিন্তু কতদিন ভাববেন না বা কতদিন আমরা ভাববো না, আমাদের তো আমার অ্যাটলিস্ট, পরিচিত হ্যাঁ, অনেকেই হ্যাঁ, চলে গেছে, কেউ আপনার ইয়াতে গেছে, ওই যে কি বলে এই স্পেন চলে গেছে, কেউ ইউএসএ চলে গেছে, একদম কোম্পানি সব খরচ দিয়ে ফ্যামিলি সহ নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমার দেখা অনেককে আমি দেখছি। সেটাই, আমি ইউকে তে গেছে এমন শুনছি, গ্রাফিক্স ডিজাইনের উপর কাজ করতে করতে অনেকদিন ধরে, পরবর্তীতে কোম্পানি কিন্তু তাকে নিজের খরচে নিয়ে গেছে। সো এই যে আপনার এজ এ প্ল্যান ওয়াইজ নিজেকে আসলে চিন্তা ভাবনা করা যেতে পারে, সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট বা আদার্স নেসেসারি ইনফরমেশন গুলো যেন অ্যাটলিস্ট হাতের কাছে থাকে, যে আপনি অফারটা পেলেন, আদার্স মেন্টালি প্রেশার যেন আপনাকে না সেই সময় ফেস করতে হয়, কাজগুলো যেন সব গোছানো থাকে। আমার আসছিল একটা সুযোগ, আমি ভোটার আইডি কার্ডের নেম স্পেলিং এর কারণে করে নাই, আচ্ছা আচ্ছা, নামে বলছিল। আচ্ছা, এখনো ওই গোসা থেকে এখনো ঠিক করে নেই, এখনো রয়ে গেছে। আচ্ছা,
5 বছর কাজ করছি একটা ক্লায়েন্টের সাথে, 22-23 লাখ টাকা ওনার কাছ থেকে আমার আর্নিং। উনি বলছিল যে মিনিমাম একবার হইলেও আপনাকে ইউএস থেকে ঘুরে নিয়ে যাব। এখন সব বলছে, এখন আমি কাগজপত্র পাঠাতে পারি না, যেতে পারি নাই, আমার খরচ সব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না এটা এগুলো মানে ডিসকাশনটা এটা যে যে কোনো সময় যে কোনো অপরচুনিটি যে কারো আসতে পারে। তো নেসেসারি পেপারস গুলো আমরা যদি রেডি রাখি এবং তার সাথে যে কোয়ালিফিকেশন গুলো দরকার সেগুলো যদি ইনস্ট্যান্ট ভাবে নাও থাকে, সেগুলো নিয়ে আমরা একটু যদি চেষ্টা করি, এগুলো কিন্তু পরবর্তীতে অনেক বড় একটা সাপোর্ট হতে পারে আমাদের জন্য। আচ্ছা, তো থ্যাংক ইউ। আসলে আপনি প্রথমে ইংলিশের ব্যাপারটা তুললেন বলে অনেক কথা হলো। আচ্ছা, সমস্যা নাই। আর এখন তাহলে আমি আরেকটা বিষয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে কন্টেস্ট গুলোতে অ্যাটেন্ড করা। আমি কিন্তু বলছি যে ফ্রিল্যান্সার থেকে আমরা কি করব, কন্টেস্ট গুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করব। এতে কি হবে, আমাদের স্কিল ডেভেলপ হবে, আমাদের পাশাপাশি পোর্টফোলিও গুলো। সবাই ঘুমিয়ে গেল নাকি? কারো কোনো সারা শব্দ পাচ্ছি না। হ্যাঁ আমি আছি যে আমার সাথে। আচ্ছা, আর কেউ আছি ভাইয়া। আছি আমরা। ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনার কষ্ট স্বীকার করে যে আজকে এই পর্যন্ত ওয়েট করছেন। আসলে আমাদের আজকে ওই স্যারের ভিজিটের কারণে উনি এখনই সময় দিতে পারবেন, এইরকম কারণে এই টাইমটাতে ইয়ে করা হয়েছে। ছুটি দিবেন কালকে, আর কি করা দেন। কালকে ছুটি তো নাই। কালকে তো ছুটি দিবেন, 12টা বেজে গেলে তো কাল চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, কালকে ছুটি। ও আচ্ছা আচ্ছা, না আমি ভাবছি কালকে আর ক্লাস নেব না এমন কিছু বলতেছেন কিনা। তাহলে তো আগামী কাল 2টা ক্লাস হয়ে যাচ্ছে আপনাদের। ওকে, তো দেখেন কন্টেস্ট গুলা কিন্তু অনেক মজার। যেমন রতন ভাই, এই যে আপনাদের সাথে এখনো অ্যাড আছেন, উনি বেশ কিছু কন্টেন্টে অ্যাটেন্ড করছেন এবং প্রথমে দিকে কিন্তু ব্যর্থও ছিলেন। এরপরে উনি যখন সফলতা পাওয়া শুরু করছেন এবং এটা কন্টিনিউয়াসলি করতেছেন, এখন উনি ফাইবারে টাইম কম দেন। কন্টেস্টটা সাধারণত অনিশ্চয়তার ব্যাপারগুলো, এরপরেও কিন্তু তিনি ওখানে বেশি অ্যাপ্লাই করেন বা হচ্ছে পার্টিসিপেট করেন। তো এটা প্রুভ করছে যে এটা ডেফিনেটলি আপনার একটি ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, এখন বাকি কথাগুলো আমি ইয়াকে কি বলে রতন ভাইকে একটু রিকোয়েস্ট করছি বলার জন্য। রতন ভাই, কন্টেস্ট সম্পর্কে আপনি যাবতীয় অভিজ্ঞতাগুলো শেয়ার করেন। ধন্যবাদ স্যার। ওকে। না আসলে আমি কন্টেস্টটাকে নিয়েছি অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। যে আমি দেখেছি যেগুলা প্রজেক্টে যারা অংশগ্রহণ করে ওরা মানে প্রায় সবাই মানে 5 স্টার বেশ মানে 10-15-20টা বা আরো বেশি 5 স্টার আছে এরকম। তো সেক্ষেত্রে আমি তো প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবো না, কারণ আমার যেহেতু অভিজ্ঞতা নাই। সেক্ষেত্রে আমার জন্য কন্টেস্টের সুবিধা হচ্ছে এটা যে এখানে অনেকে অংশগ্রহণ করবে, সেখান থেকে হয়তো একজন বা দুইজনের কাজ বাছাই করে নেবে ওনাদের চাহিদা অনুযায়ী, অথবা একজনকে নেবে। এই কারণে আমি কন্টেস্টে অংশগ্রহণ করতেছি আর কি। আর মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে কাজ শেখার জন্য মানে নতুন যারা আমাদের মতো তাদের জন্য কন্টেস্টে অংশগ্রহণ করাই সবচেয়ে সুবিধাজনক অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। এখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে যখন আমার মনে হবে যে হ্যাঁ মোটামুটি আমি এখন অনেকটা নিজেকে প্রস্তুত করে নিয়েছি, সেক্ষেত্রে তখন আমরা হয়তো প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবো বা অন্য কন্টেন্ট গুলোতে অংশগ্রহণ করতে পারবো। আচ্ছা রতন ভাই, এই পর্যায়ে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে কাইন্ডলি একটু ব্রিফ করবেন যে টোটাল আপনার প্রজেক্ট গুলোতে অ্যাপ্লাই করা আপনার কিভাবে শুরু হয়, এবং আপনি আরেকটা কাজ করলে সবচেয়ে বেস্ট হয়, আপনি যদি এখন কোনো একটা রিলেভেন্ট প্রজেক্ট দেখে সেটাতে জাস্ট পরীক্ষামূলক ভাবে একটা সাবমিট করেন এবং সবাই দেখে টোটাল প্রসিডিউরটা, ঠিক আছে? তাহলে হ্যাঁ স্যার, এটা ইয়ে করতে পারবো। তবে এখন যে কন্টেন্ট গুলো আছে সেগুলো কোনোটাই আমার উপযোগী না, মানে কন্টেন্ট করা অংশগ্রহণ করার মতো না। আমি দেখাইতে পারি স্যার।
যে কোনো একটা জাস্ট আপলোড করে প্রসেসটা দেখাবেন। আর যদি ওই যে ওকে স্যার, নেমগুলো ওকে নিয়ে স্যার। যে কন্টেস্ট হয় না, হ্যাঁ হ্যাঁ, ওই রকম টাইপ যদি কিছু পান সার্চ করে সবাইকে দেখিয়ে, তাহলে ওই ধরনের প্রজেক্টে এখনই কোনো একটা ক্যাচি নেম দিয়ে পার্টিসিপেট করে একটু দেখতে পারো। হ্যাঁ এখন ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমি কন্টেন্ট মোটামুটি প্রায় সময় দেখি, তো এখন এখন যে কন্টেন্ট গুলো আছে এগুলাতে ওই রকম না, মানে আমি অংশগ্রহণ করতে পারবো এরকম কন্টেন্ট আমার কাছে এখনো ইয়ে হচ্ছে না আর কি। এটা হচ্ছে ফ্রিল্যান্সারের, এখানে কন্টেন্ট আছে, প্রজেক্ট আছে। আমার টার্গেট হচ্ছে আমি কন্টেন্টে অংশগ্রহণ করব। একটু স্লো আছে মনে হয়। আচ্ছা যাই হোক, এখানে এটা দেখিয়েছি। আচ্ছা, এই কন্টেন্ট এখান থেকে আমি ধরেন আমার চাইতে যে আমি ওর লেটেস্ট বা এটা লোয়েস্ট প্রাইস, হাইয়েস্ট প্রাইস এরকম দিতে পারি, অথবা লেটেস্ট গুলাই দিলাম, সার্চ করলাম, এখান থেকে আমি যেগুলো আছে কন্টেন্ট গুলো দেখবো। সাপোজ আমার মনে হচ্ছে যে আমি এটাতে অংশগ্রহণ করতে পারবো বা এটা অংশগ্রহণ করা উচিত, তাহলে আমি এটা ক্লিক করব। এখানে সুবিধা হচ্ছে, এখানে ইতিমধ্যে যারা যারা কন্টেন্ট সাবমিট করেছে, আমি চাইলে তাদের কন্টেন্ট গুলো দেখতে পারবো এন্ট্রিতে গিয়ে। ও এটা ওনার সুজন হয়ে গেছে, এটা দেখতে পাবো না। এটা একজনকে বাছাই করে নিয়েছে, এখনো ডেট আছে কিন্তু এটা একজনকে বাছাই করে নিয়েছে, তাহলে আমি অন্যটাতে গিয়ে দেখি। আমি এটাতে দেখি। এখানে $150 এটা দেয়া আছে, এন্ট্রিতে গিয়ে দেখি। ইতিমধ্যে যারা এন্ট্রি করেছে বা কন্টেন্টে অংশগ্রহণ করেছে তাদের এন্ট্রি গুলো এখানে থাকবে। আর আমি যখন অংশগ্রহণ করব, সেটা নেট মনে স্লো, এখানে সাবমিট বা এন্ট্রি দিয়ে অংশগ্রহণ করব। ওগুলো একটা যারা 25 জন অংশগ্রহণ করেছে তাদের কাজগুলো এখানে আছে। আমি চাইলে তাদের কাজগুলো দেখে অভিজ্ঞতা নিতে পারি যে তারা কাজগুলো কিরকম করেছে, এটা দেখে নিতে পারি। আরেকটা হচ্ছে স্যার স্টার গুলো মানে কি জন্য, এই যে কন্টেন্টে স্টার গুলো হচ্ছে মানে নিচে এগুলো হচ্ছে বায়ার আমাদের কাজগুলো দেখবে, দেখে এটাকে মানে ইয়া দেবে, রেট দেবে, এটা 1 স্টার বা 2 স্টার বা 5 স্টার বা 3 স্টার। অর্থাৎ ওইটা তো কাজ যেটা ভালো ওনার কাছে পছন্দ হয়েছে, উনিকে 5 স্টার দেবে। আমরা ধরে নিতে পারি যে ওনার এই কাজটা খুব ভালো হয়েছে। এখানে কিন্তু উনি কাজ এখনো বায়ার কোনোটা কাজই দেখে না এখনো, যার কারণে কোনো স্টার নাই। কোনো কাজে উনি এখনো রেট দেয় নাই। এক্ষেত্রে মানে ওই যে লাইক গুলো কতটুকু মানে হেল্প করে, ওই যে রিঅ্যাকশন গুলো এখানে দেখলাম লাইক দেওয়ার অপশন আছে না, ওখানে লাইক দেওয়ার অপশন থাকলে ওগুলা আমি ঠিক ভালো করে বলতে পারবো না। তবে লাইক কিন্তু দেব আমরা, মনে করেন আরেকজনের কাজটা আমি দেখেছি, আমি এখানে লাইক দিতে পারি, কিন্তু ওইটাতে বায়ারের তেমন কেউ আসা যাবে না। বায়ার আমার এগুলো দেখবে, এন্ট্রি গুলো দেখবে, দেখার পরে বায়ার যে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আমার এন্ট্রিটা ঠিক আছে বা পছন্দ হয়েছে, তখন উনি এটাকে 5 স্টার দিয়ে রাখবে। এরকম অনেকগুলো 5 স্টার হতে পারে বা 4 স্টার হতে পারে। এর মধ্যে এটা যখন সময় শেষ হয়ে উনি মনে করবে যে না, আমার আর এন্ট্রি দরকার নাই, আমি মোটামুটি চাহিদা মতো আমি কন্টেন্ট পেয়ে গেছি, তখন তিনি একটাকে রাখবেন যে এটা রাখবো আমি, তিনি এটাকে রাখবেন, বাকিগুলা এটাকে উনি করবেন এবং তিনি ওই টাকাটা পেয়ে যাবেন, এই টাকাটা পাবেন, যেটা বাজেট আর কি। আচ্ছা, তাহলে আমি সাবমিট করব কিভাবে? এখানে সাবমিট মাই এন্ট্রি, এখানে ক্লিক দেব।
ক্লিক দিয়ে আমি এখানে প্রজেক্টের টাইটেলটা লিখবো, তারপর আমার ডেসক্রিপশনটা লিখবো। লেখার পরে আমি যে কাজটা করব এখানে অনেক করা আছে, ওইটা পিডিএফ অথবা জেপিজে অথবা জেপিজি অথবা পিএনজি কোন ফরম্যাটে চাচ্ছে আমি সেই অনুযায়ী ওটা উনি ডেসক্রিপশনে কিন্তু লেখা আছে যে এটা উনি জেআইপি জেপিজি জেপিজি পিএনজি তে চাচ্ছেন, তাহলে আমি আমার কাজটাকে ওইটাতে কনভার্ট করব, ওয়ার্ডে লিখে ওটা কনভার্ট করব, বা কনভার্ট করার পরে আমি এটাকে এন্টিটিতে দিয়ে ওগুলা দেবো। দেওয়ার পরে এখানে ব্রাউজ করে আমি ফাইলটা এখানে অ্যাড করে দেবো। আমি এখান থেকে মনে করি সাপোজ এটা একটা ফাইল নিয়ে আমি ফাইলটা নিয়ে এখানে আমি এখান থেকে দিলাম না, অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে এখানে রেট দেবো। তাইলে যদি আমি মনে করি যে আমার এটা অন্য কাউকে দেখাবো না, তাহলে আমি এটাকে সিল করে দিতে পারি অথবা হাইলাইট করে দিতে পারি। হাইলাইট করে দিলে ওইটা প্রথমে থাকবে সব সময়, ওটা ওনাদের নজরে আনার জন্য আর কি। যেটা বেশিরভাগ ক্ষেত্রে যখন এন্ট্রি খুব বেশি হয় তখন এটা করা যেতে পারে মনে হয়। এরপরে এখানে তখন এটা অ্যাড হবে সাবমিট বা এন্ট্রি। সাবমিট বা এন্ট্রি দিলে আমার এন্ট্রিটা এখানে সাবমিট হয়ে যাবে, এন্ট্রিতে চলে আসবে তখন। এখানে তখন আমার এটা দেখাবে। স্যার ডেসক্রিপশনে ধরুন আমি একটা ডিজাইন করলাম, ধরুন গ্রাফিক ডিজাইন সময় তো ধরেন লোগো ডিজাইন, তো ডেসক্রিপশনে আমি কি দিব, ওটাতে আমি কি দিলে ভালো হয়? এখানে এখানে জি এখানে শুধু আপনি একটা বর্ণনা দিবেন যে ধরুন আমি যদি স্যার সম্বোধন করি অথবা যদি তাকে হাই অথবা হ্যালো সম্বোধন করি, যে আই সাবমিট মাই এন্ট্রি প্লিজ চেক ইট, এটা দিলেন, তাকে একটু ধন্যবাদ দিলেন, এটা আর কিছু না। এটা প্রজেক্টের বর্ণনা, এটা আপনার এন্ট্রির বর্ণনা। এন্ট্রি সম্পর্কে একটু বললেন আর কি। এটা উনি দেখলো, এটা মানে তাকে আমি নিউজটা দিলাম আর কি যে আমি এন্ট্রিটা সাবমিট করেছি, এই আচ্ছা ওর দেখার জন্য, আর কিছু না। আর এই এখানে কয়েকটা তথ্য দিয়ে এই যে আমার এটা আমি কত দিয়ে সেল করতে চাচ্ছি, ওটা তো ওখানে যা আছে, যেহেতু এটা বিড না, এটা হচ্ছে সরাসরি আমার কন্টেন্ট, এখানে আমি ওইটাই লিখবো। আর বিডের ক্ষেত্রে আমি কম বেশিটা লিখতে পারবো, লিখবো দেবো, একটা সমস্যা হবে। কিন্তু এখানে কিন্তু ওইটাই থাকবে, ওইটাই দেবো, দিয়ে আমি এটাকে সাবমিট করে দেবো। এরপরে উনি এন্ট্রিতে যখন আসবে, জি আচ্ছা, অনেক কন্টেস্ট হোল্ডার অনেক ডিজাইনারদের কাজ দেখি কি ওরা হেডলাইনটা দেয় না, জাস্ট ডিজাইনটা দেয়, ডিসক্রিপশনে কিছু লেখা থাকে না। তো যখন আমি নিজে ট্রাই করি তখন কিন্তু আমাকে অপশন দেয় যে আমাকে আগে ওই অপশন দুইটা ফিল আপ করতে হবে, মানে ডিসক্রিপশন এবং হেডলাইন। হ্যাঁ, এটা মনে হয় আমার স্যার ভালো বলতে পারবে, তবে আমার মনে হচ্ছে যে এটা দেওয়ার দরকার, আমি এটা দেই। আমি কিন্তু এই পর্যন্ত দেখছি আমি এটা দিয়ে দিই, টাইটেলটা দিয়ে ওনার প্রজেক্টের নামটাই আমি দিতে পারি এখানে। আর ডেসক্রিপশন মানে ওনাকে শুধু আমি যে আমার এন্ট্রিটা করেছি এটা দেওয়া। এটা এটা কিনা ম্যান্ডেটরি কিনা আমি ঠিক বলতে পারবো না, এই দুটা অংশ। না, আমি বলতে যাচ্ছি অনেকজনের কাজে দেখি কি আমি ওরা টাইটেলটা ফিল আপ করে নাই, ডিসক্রিপশনেও কিছু একটা লিখে নাই, কিন্তু আমি যখন ওই দুইটা অপশন না লিখে ফিল আপ এন্ট্রি দিতে চাই আমার এন্ট্রি নেয় না সেটা। ও, এটা তাহলে ম্যান্ডেটরি অপশন হয়তো। এটা হয়তো কোনো পেইড সাবমিশনের ক্ষেত্রে হয়তো কোনো বেনিফিট আছে এরকম, যে আপনি চাইলে ওইটা অ্যাভয়েড করতে পারবেন। তাছাড়া আমরা ফ্রিলি যে কাজগুলো করে থাকি এখানে সাবমিশন, সেখানে তো ওইটা ম্যান্ডেটরি ফিল্ড হয়েই থাকে, কোনো না কোনো ক্যারেক্টার তো ওখানে দিতে হয়। হ্যাঁ, ক্যারেক্টার ছাড়া নেয় না, কিন্তু অনেকের হ্যাঁ, কাজে আমি দেখি সেটাই। হ্যাঁ, ওরা হয়তো পেইড কোনো সার্ভিস ইউজ করে ওটা করতেছে, যেমন ফ্রিল্যান্সারের তো অনেক পেইড ছোট ছোট সেকশন আছে, চাইলে ওগুলো ইউজ করা যায়। এটাই। জি জি, এটা এই এরপরে আমার এন্ট্রিগুলো অনেক এবার অন্যদের সাথে আমার এন্ট্রিটা অ্যাড হবে, সেল অ্যাড হবে। এরপরে বায়ার এগুলো দেখবেন, এই দেখে যদি আমারটা পছন্দ হয় আমাকে উনি চুজ করে নেবেন এবং আমি ওই কন্টেন্টটা উইন করব, মানে এই $150। এখানে সুবিধা হচ্ছে, বড় সুবিধা হচ্ছে ওইটা, আমি অন্য কন্টেন্ট গুলো দেখে, যেহেতু আমি আমার অভিজ্ঞতা কম, দেখে একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি, কন্টেন্টটা কিরকম হতে পারে সে সম্বন্ধে একটা আইডিয়া নিতে পারি। ধন্যবাদ। এখানে ভাইয়া আসলে আমার নিজের বেশি দিন না, খুব অল্প দিনের কাজের অভিজ্ঞতা। তো যে দুইটা জিনিস আমার খারাপ লাগে, রিজেক্ট করলেও ডিজাইন অতটা খারাপ লাগে না। একটা দেখা যায় কি একটা কন্টেস্ট ফুল টাইম ফিল আপ হলো, 7 দিন বা 3 দিনের মেয়াদ ফিল আপ হলো,
তারপর দেখা যায় কন্টেস্ট হোল্ডার কাউকে উইনার না করে ওই ইয়া করে দেয়, মানে এটা প্রজেক্টটা ডিলিট করে দেয়। আচ্ছা, হ্যাঁ, এখন বিষয়টা সব জায়গাতেই তো স্প্যামিং আছে, তাই না? আমাদেরকে প্রপার ওয়েতে ক্লায়েন্ট গুলোকে একটু বেছে নিতে হবে, যে কোন ধরনের ক্লায়েন্ট গুলো আমরা চুজ করতে পারি। রজন ভাই এবার কাইন্ডলি একটু সেটা একটু দেখান। স্যার ওইটা একটু বলি। এখানে অনেক অনেক ক্লায়েন্ট আছে একদম মানে কি বলা যায়, মানে ওরা ওই মানে তার টাকা যে উনি যে ইয়ে করে না আর কি, এটা কি বলে, ডিপোজিট না করেই প্রজেক্ট দিয়ে দেয়। যেমন এই ইয়েটা দেখেন, এখানে অ্যান্টি ইয়া আছে কিন্তু কাজ দিয়েছে, কিন্তু উনি নো জব কমপ্লিট, অর্থাৎ ইতিমধ্যে কোনো কাজ করেন নাই, তার কাজের কোনো কাজ ইতিমধ্যে কাজ করে নাই, মানে তার অভিজ্ঞতা হয়তো নাই আমার মতো। এখন এখানে তার ইয়াটাও নাই, যে যেমন এখানে এইজন আসছে গ্যারান্টেড মানে হচ্ছে টাকা জমা দিয়েছে উনি $150 উনি ডিপোজিট করে এই কাজটা দিয়েছে, তার মানে আমি নিশ্চিত যে আমি কাজটা করলে টাকা পাবো যদি আমারটা সহজ হয়। আর ওই আরেকটা ইয়ে আছে যেটা আমি নিশ্চিত না, কিন্তু আমি যদি এমন হয় যে উনি কাউকে চুজ করলেন না, সেক্ষেত্রেও এই টাকাটা কিন্তু উনি ফিরে পাবেন না। এই টাকাটা বেশ কিছু অংশ কেটে রেখে দেবে ফ্রিল্যান্সার কোম্পানি, বাকিগুলো সম্ভবত যাদেরকে যদি রেট দেওয়া হয় যে 5 স্টার আছে 2 স্টার, তাদেরকে মধ্যে কিছু ভাগ করে দেবে। কারণ আমি ইতিমধ্যে এরকম কিছু টাকা পেয়েছি, এই কারণে বলতেছি আর কি এই কথাটা। আর একটা হচ্ছে এই যেমন এই কাজগুলো, এটা উনি নো জব অ্যান্টি, উনি একটা কাজ করেছেন, এটা তারপর আমি তাকে বিশ্বাস করতে পারি। উনি 5টা কাজ করেছেন ইতিমধ্যে, বিশ্বাস করতে পারি, কিন্তু একে কিন্তু বিশ্বাস করতে পারি না, কারণ এখানে কোনো গ্যারান্টিও করা নাই, তার অন্য কিছু ইয়া নাই, আবার তিনি কাজ আগে করারও নাই এরকম। যেমন এটাকে উনি আগে 5টা কাজ করেছে, তার মানে উনি বিশ্বস্ত। এবং 5টা রিভিউ মানে এই রিভিউ গুলো কিন্তু আমরা দিয়েছি, মানে যারা সেলার, যারা আমরা কাজ করে তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে রেট দিয়েছি। অর্থাৎ যেহেতু 5 জন সন্তুষ্ট হয়ে তাকে কাজটা করে, তার মানে আমি ধরে নিতে পারি এই লোকটার কাজ উনি বিশ্বস্ত আছে, ওনার টাকাটা পাওয়া যাবে, এটা ধরে নিতে পারি। কিন্তু একদম নতুন যারা, তাদের ক্ষেত্রে আমাদের এই যেমন এই কাজটার ক্ষেত্রে আমাদের ইয়ে হবে, তাহলে আমি এখানে কষ্ট করে লাভ নেই, আমি অন্য কোনো বাইরের কাছে গিয়ে তার কাজটা দেখবো। আর যেগুলো এরকম নতুন আছে যারা মানে গ্যারান্টেড থাকলে, মানে রিভিউ না থাকলে, সেগুলো কি করব? সেগুলো করা যাবে। গ্যারান্টেড থাকলে তো আমি টাকা তিনি ডিপোজিট করেই কাজটা দিয়েছেন। যেমন এই যে গ্যারান্টেড, এটা কাজ কোনো নো জব কমপ্লিটেড ইয়েট, মানে উনি ইতিমধ্যে কোনো কাজ করার নাই কিন্তু গ্যারান্টি করা আছে, অর্থাৎ উনি টাকাটা ডিপোজিট করেছেন, ইনি টাকাটা ডিপোজিট করেছেন, তাহলে আমি ওনার কাজটা আমি নিঃসন্দেহে করতে পারি। দেখেন এখানে 52টা এন্ট্রি আছে, এখানে 14টা এন্ট্রি ইতিমধ্যে হয়ে গেছে, এই যে গ্যারান্টি করা আছে। জন্য আমি আরেকটা কাজ ফলো করি ভাইয়া, সেটা হচ্ছে যে ক্লায়েন্টটাকে দেখা যায় নতুন জয়েন করেছে, ওনার কাজটা আমি সাথে মানে বিট করি না। ঠিক আছে, ধন্যবাদ। জয়েন করেছে ওটা অ্যাভয়েড করি। হ্যাঁ, ওইটা ঠিক, এইটা আর কি। যেমন এই যে উনি কাজটা ওনার থেকে টাকা পাবো আমরা কোনো নিশ্চয়তা নাই, না গ্যারান্টি নেই। এই যেগুলো গ্যারান্টি করা আছে এই ধরনের কাজ করে আমরা চেষ্টা করবো আর। আচ্ছা স্যার, আর কিছু বলতে পারবো স্যার? আমি সব জায়গায় আছে। হ্যাঁ আছে মোটামুটি। এখন এই যে হ্যাঁ বলেন, এই ধরনের একটা বায়ার হিসাবে মানে পোস্ট করা আমি নিজেও পারবো, তো আমি পারলে তো আমি তো ওই ফাও আর কি। তাহলে এটা তো যদি যারা অংশগ্রহণ করবে তাহলে কি হবে, তারা ওই ইয়া খাবে, মানে টাকা পাবে না, কিছু পাবে না, শুধু শুধু অংশগ্রহণ করবে। এই যে এখানে যারা 5টা এন্ট্রি করেছে, আমি হয়তো বুঝবো যে এরা না বুঝে করছে, কারণ এখানে টাকা পাইতেও পারে, নাও পাইতে পারে। হ্যাঁ একেবারে পারফেক্ট ডিসকাশনটা। তো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আমরা অনেক সময় হতাশ হয়ে যাচ্ছি কারণ আমাদের কিন্তু প্লেস গুলো, আমাদের অ্যাক্টিভিটিস গুলো আমরা প্লেস ওয়াইজ করতে পারছি না, এটাই হচ্ছে বিষয়। তো আমরা যদি রাইট প্লেসে রাইট কাজগুলো করি তাহলে এভাবে কিন্তু সম্ভব। তো তরিকুল ভাই, জি, অনলাইনে যারা কাজ করতে আসে এরা যদি মনে করে যে আমি হতাশ, তাহলে আমি মনে করি তাদেরকে আগে ভাগে চলে যাওয়া উচিত।
এই জন্য চলে যাওয়া উচিত। অনলাইনে হতাশার কোনো জায়গা নাই, রাইট, একদম হতাশার কোনো জায়গা নাই। এখানে ট্রাই করলেই আসবে, ট্রাই করলেই আসবে। শুধু ট্রাইটা করতে হবে, ট্রাই করার মতো চেষ্টা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু করতে হবে, এটা কন্টিনিউ করতে হবে, এটা আসলে না পাওয়ার তো কিছু নাই এখানে। ভাই আমি 300 জবে অ্যাপ্লিকেশন করে আমার প্রথম কাজ, সেটাই 300টা তো। জবে অ্যাপ্লিকেশন করে আমি প্রথম কাজ। তখন তো ওডেক্স ছিল, ফ্রিল্যান্সার, ওডেক্স, তারপরে ওই যে ইয়া ছিল আর একটা আপওয়ার্কের সাথে মার্জ করে গেল যে হ্যাঁ ইল্যান্স, ইলান্স ছিল। হ্যাঁ ইল্যান্স ছিল। তো এগুলাতে বিভিন্ন জায়গায় প্রতিদিন 5টা 7টা 10টা করে অ্যাপ্লিকেশন, 1 মাস কন্টিনিউ। কাজ পাচ্ছি না, আপওয়ার্কে এসে ভাগ্য খুলে গেল। $3.5 একটা কাজ পাচ্ছে, বুঝছেন? আচ্ছা, এরপর আর পিছনে তাকাইতে হয় না। ঘন্টা 3.5? আপওয়ার্কে হ্যাঁ বলছি পার আওয়ার 3.5? হ্যাঁ $3.5, পার আওয়ার $3.5 প্রথম কাজ। আচ্ছা আচ্ছা, আমাদের প্রোফাইল লিংকটা একটু শেয়ার করেন, আমরা সবাইকে দেখাই। আমি তো মোবাইলে, ও আচ্ছা আচ্ছা, ল্যাপটপে কাজ করতেছি, এদিকে আপনার কথা শুনতেছি। আচ্ছা বুঝতে পারছি। দেখি আমি মোবাইল থেকে শেয়ার করে দেই। আপনার ইয়েটা দেখলে, প্রোফাইলটা দেখলে আমরা একটু আসলে অভিজ্ঞতা শুনতে করতে পারবো মনে হয়। কালকে হলো অন্য পরে ক্লাস হলো, যারা অলরেডি আপনারা মার্কেট প্লেসে অলরেডি কাজ করতেছেন, এরা আমরা সেম, কিন্তু যারা নতুন হতাশ থাকবে, হতাশ থাকার আগে এরা শুনিয়ে দৌড়াই, দেন আলটিমেট রেজাল্ট হচ্ছে ওই যে হতাশা চলে আসে, দূর আমাকে দিয়ে হবে না, আর এই লোকজন এগুলো ফাও বলতেছে। মানে আমি এক্সপেরিয়েন্স থেকে বলতেছি আর কি। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। এখন এই ধরনের মানে হ্যাঁ জি জি, না বলতেছি একজন ভাইয়া যখন কাজ দেবে, কাজ করাবে, সে তো অবশ্যই যে অভিজ্ঞ তার কাজটাই তাকে দিয়ে করাতে চাবে। আমার অভিজ্ঞতা না থাকলে আমাকে দিয়ে করাবে কি? আমি করতে করতে যখন অভিজ্ঞ হব, বা আমার কাজ দেখলে উনি বুঝতে পারবেন যে কারণ উনি তো সন্তুষ্টি চাইবেন কাজ, নতুন একজন আসলেই যে কাজ পাবে। আপনাকে তো আপনি যদি নিজেও একজন লোক রাখতে কথাবার্তা বলে ওকে আপনি ওভাবে নিতে চাই। এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে এদিক সেদিক টুকটাক শিখে, গুগল করে, ইউটিউব করে, টুকটাক কিছু দেখে, বসদের গাইডেন্স অনুযায়ী কাজ করে চলে দেখবেন যে আপনার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে গেছে। দেন আপনি ওই এক্সপিরিয়েন্সের বলে আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে না আমি এটা পারি। হ্যাঁ, তখন দেখবেন যে মানে আপনার কাজ পাইতে সমস্যা হবে না। আমি সবার কথা বলতেছি না, আমি সাবস্ক্রাইব পিপলের কথা বলতেছি, যারা কিনা ওই যে আমি সব করব, আমি সব শিখবো, সব করবো, সেটা বলতেছিলাম আর কি। তো ঠিক আছে, তোরগুলো আপনি আগান, আপনার কাজে আগান, আমিও যে শেয়ার করতেছি। আচ্ছা, আপনারটা তো আমি আপনার নাম দিয়ে সার্চ দিয়ে বের করছি, দেখেন সবার উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখেন, সবাই দেখার আগে একটু মেন্টালি ভাবে প্রিপারেশনে থাকেন। কি তাই তো? লোকজনের ভয় ধরে দিয়েন না। না না, ঠিক বলছি তো নাকি? উনার প্রোফাইল ভাই সবাই হার্ট অ্যাটাক করবে। হ্যাঁ হ্যাঁ 100%। আমি এজন্য বললাম যে মানসিক ভাবে স্ট্রং হয়ে আমরা সবাই প্রোফাইল ভিজিট করি, সমস্যা নাই। রিমাইন্ডার লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই খোদে যা আমাদের জানতে হবে। আপনি বাড়াই বলতেছেন ভাই। ও আল্লাহ, এক্ষুনি সবাই দেখে যাবে আমি কি বাড়াই বললাম। আপনার সাথে আমি আজকে না, আপনার সাথে আমার কথাবার্তা হলো। তো কি হইছে, আপনার প্রোফাইল কি আর আমি চুরি করছি ভাই?
না না, আপনার কথা ভাই, আমি তো গোবছাড়া মানুষ। দেখেন দেখেন অবস্থা কি। আচ্ছা তাহলে আসলে স্যার আমরা রেডি। আচ্ছা রেডি সবাই? জি স্যার। এই ভিআইপি ব্যাপার স্যাপার। উনি বাংলাদেশের টপ ধনীদের একজন। সেটাই তো, দেখছেন সবাই, দেখছি আমরা। আপনি সুন্দর বলেছেন। এটা করতে ভাই আমার পরিশ্রম হয়েছে, বিনা পরিশ্রম হয় না, এই জন্য বলতেছি সেটা তো হতাশার অবশ্যই। কোনো জায়গা নেই। সেটা কত সালে আপনার প্রোফাইলটা? আমি 2015। আচ্ছা আচ্ছা। তো দেখেন তিনি লাস্ট কাজ কিন্তু দেখেন, লাস্ট কাজ দেখেন না, $3.5। কাজ বেশি করি নাই, কাজ করছি 5 বছরের 70টা। না, আমি সেটাই বললাম, গত গত ব্যাচের সাথেই বলছিলাম কি না, যে ফিলিপিনো, ওদেরকে আমি দেখলাম 2-3টা প্রজেক্ট, মানে তার প্রোফাইলে লেখা, তার কিন্তু 20K প্লাস হয়ে গেছে। তো হ্যাঁ প্রজেক্ট গুলো, টার্গেটেড প্রজেক্ট গুলোকে যদি নেওয়া যায় তাহলে ডেফিনেটলি সেটা তাহলে এটাই তো লাস্ট না, এই যে এটা না? হ্যাঁ, এটা মেবি। আচ্ছা আচ্ছা। না ঠিক আছে, এবং সে তো বিশাল বড় একটা ফিডব্যাক দিচ্ছে নাকি? হ্যাঁ, এই ফিডব্যাক কিন্তু আমার, এটা আমার একটা মানে আমার এই যে এভরিথিং, সবকিছুর জন্য এই ফিডব্যাকটা আমার জীবনের মোড় ঘুরাইছে। এই ফিডব্যাকটা পড়ে আমি, আমার বোধোদয় হয়েছে যে আমার অনেক কিছু শেখা লাগবে। রাইট। তো দেখেন প্রত্যেকটা ক্লায়েন্টই খুব সুন্দর সুন্দর কিন্তু তাকে কমেন্টস গুলো করছে। ভেরি গুড। যাক, এরকম দু একটা প্রোফাইল থাকলে ভালো, এই যে বাকি যারা থাকবে তারা কিন্তু ইন্সপায়ার্ড হবে। তারপরে নতুনদের মধ্যে খাদিজাপুর পারফরমেন্স, ঠিক আছে হ্যাঁ, আপনি। খুবই ভালো, হ্যাঁ হ্যাঁ খাদিজার হ্যাঁ, পারফরমেন্স খুবই ভালো। আই হোপ সে খুব সহসাই মানে ভালো একটা অবস্থানে চলে আসবে। রাইট। আমরা দোয়া করি সেটাই, এবং আপনাদের মাধ্যমে যেন আপনাদের সহপাঠীরাও যেন উপকৃত হয়। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই মিলে একসাথে সামনের দিকে চলে যাব আমরা। সেটাই। আচ্ছা, ভাই আমাকে একটু হেল্প করবেন? কোন বিষয়ে? এই যে ফাইবারে রেসপন্স রেটটা কমে যাচ্ছে। আচ্ছা, আপনি কাইন্ডলি শেয়ার করেন জি। প্রোফাইল। জি ভাই, এটা সকালে 80% ছিল, হুম কিছুদিন হুম, আগে 83% ছিল। আচ্ছা। এটা কমে যাচ্ছে, বুঝতেছি না কেন। আপনি প্রোফাইলটা কপি করে দেন এই চ্যাট বক্সে, সবাই ওনাকে মেসেজ পাঠান, আর আপনি ওইগুলো অ্যান্সার করেন। ঠিক আছে, আর অ্যান্সার করার পরে আপনারা কেউ আর পাঠানোর দরকার নেই। তো ভাই তখন তো আবার কমে যাবে। কমবে না তো? এখন কিসের জন্য কমতেছে সেটাই তো বুঝতেছি না ভাইয়া। এখন যেটা কমতেছে সেটা হচ্ছে আপনাকে কেউ মেসেজ দিছে, আপনার সেটা টাইম মেনটেন করে রিপ্লাইটা দেওয়া হয়নি। নাই তো ভাইয়া, কোনো মেসেজই নাই, আমি দেখছি। কোনো মেসেজ এখন নাই, ঠিক আছে, কিন্তু যে টাইমের মধ্যে ব্যাক দেওয়ার কথা ছিল সেই টাইমে দেননি, অনেক দেরিতে দিচ্ছেন। বোঝা গেছে? এই যে লাস্ট, এই আমার যখন 83 ছিল, তখন জি উনাকে দিয়ে আমি করাইছিলাম, কিন্তু উনার সাথেও তো কথা হয়েছে আমার বহুদিন আগে, প্রায় নভেম্বর 11 তারিখ লাস্ট যেটা। তো আচ্ছা। সকালেও 83% ছিল, এখন হঠাৎ
বুঝলাম না আর। এরপরে যে আপনারা নতুন কোনো কনভারসেশন হয়নি, ওরা আস্তে না আস্তে তো ওর্সটাকেই খুঁজে পাচ্ছে, সো ওইটা হাইলাইট হচ্ছে। ঠিক আছে, আপনি ইনস্ট্যান্ট 5-8টা কনভারসেশন করে ফেলেন, সেটা হচ্ছে আপনার জন্য বেটার হবে। জি জি, তাহলে একটু হেল্প করেন। হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি ওনাকে বিভিন্ন বিষয়ে একটু ইনকোয়ারি করেন, ওনার রিলেভেন্ট গিগ সম্পর্কে বা এসেই। আর আপনি ফার্স্ট ওটা জাস্ট আনসার করে দেন, এরপরে আর কেউ রিপ্লাই না দিলেই হবে। ঠিক আছে, জি এটা। ভাইয়া, এই যে অর্গানিক ভিডিও প্রমোশন, এটা আমার আর কি এখন ফার্স্ট পেজে আছে আর কি। আচ্ছা, হ্যালো স্যার, আমারও সেম একই প্রবলেম। ওকে, তো আপনিও তাহলে সেটাই করেন। এই যে ভাইয়া এটা আর কি। এইটা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমি লিঙ্কটা শেয়ার করে দেন, আপনার প্রোফাইলের লিঙ্কটা শেয়ার করেন, মানে চ্যাট বক্সে দিয়ে দেন, সবাই নক করেন। আর নুসরাত আপনারটাও দিয়ে দেন। হ্যাঁ, 2টা লিঙ্ক শেয়ার হয়ে গেছে। আপনারা কাইন্ডলি তাদেরকে কিছু ইনকোয়ারি ওকে, করেন। নেই এটা সরি, জাস্ট লিংকটা। ঠিক আছে, আর এরপর থেকে আপনি ট্রাই করবেন যে যে কোনো ক্লায়েন্টের ইয়াটা যত আর্লি হচ্ছে ইয়ে করা যায়। আমি তো মোবাইলে অ্যাপস ইউজ করে, এটা নিয়ে সমস্যা হয় না, আচ্ছা আচ্ছা, কিন্তু ওই রাতে হয়তো বা সমস্যা হতে পারে আর কি, মানে বুঝতে দিনের পারছি। বেলা। তো ভাইয়া ওই কিছু টেমপ্লেট রেডি করেও তো রাখা যায় ফাইবারে, সেটা যদি একটু গাইড দিতে। টেমপ্লেট বলতে ওই বাই রিকোয়েস্ট পাঠানো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে আপনি স্ক্রিনটা ক্লোজ করলে আমি স্ক্রিন শেয়ার করে আমি যেগুলো সেন্ড করছি ওগুলো একটু দেখাতে পারি তাহলে। জি জি। ফাইবার, যেমন আপনি যদি খুব সিম্পলি কথাবার্তা বলেন, তাহলে এভাবে বলতে পারেন যে হ্যালো, আই এম হ্যাপি টু অ্যাসিস্ট ইউ টু ফিক্স বোথ অন পেজ, মানে ও যে সার্ভিসটার কথা বলছে সেটা। হ্যাঁ, অ্যান্ড লেটস ডিসকাস, এটা হতে পারে কিন্তু খুব সংক্ষিপ্ত একটা ব্যাপার। এছাড়া যদি আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? জি দেখা যাচ্ছে। জি দেখতে পাচ্ছি। আচ্ছা, বাকিরা সবাই একটু আমাকে কনফার্ম করেন যে সবাই আমরা আছি কিনা, দেখছি কিনা। জি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে দেখেন এই টেমপ্লেটটা কি হচ্ছে, আমি এটা কি করছি যে হ্যালো, হ্যাঁ, আই এম এক্সাইটেড টু হেল্প ইউ। আচ্ছা, তারপর আই ক্যান আই ক্যান হেল্প ইউ টু বি আপডেটেড ইউর ওয়েবসাইট অন গোডাডি। তার মানে আমরা সবসময় কোনটাকে প্রায়োরিটি দিচ্ছি, ভেতরে সে যা যা চাচ্ছে সেইগুলোকে কিন্তু এখানে উল্লেখ করার চেষ্টা করছি, এবং কিভাবে এই কাজগুলো করব পারলে সেটা এখানে তাকে আমাদের টেকনিক সম্পর্কে ইন্ট্রোডিউস করানো। বা এরপরে আপনি বলতে পারেন আপনি কেন এই ওয়েটা ব্যবহার করছেন। তারপরে শেষে যদি
তার স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া থাকে, কেউ যদি বলে তুমি তোমার রেটটা সাবমিট করো সেটা দিলেন, বা কেউ যদি কোনো স্পেসিফিক কোশ্চেন করে থাকে, যদি আবার বলে যে এই ওয়ার্ডটা যদি তোমার অ্যাপ্লিকেশনের উপরে লেখো, তো আমি ভাববো যে তুমি এটা ভালোভাবে পড়ছো। এই যে প্রত্যেকটা কথাগুলো আমাদের ফলো করে এই বায়ার কি চাচ্ছে এটার উপর রিসার্চ করে নিয়ে আমরা যতটা এর ভেতর থেকে লিখতে পারবো, ক্লায়েন্ট কিন্তু ভাববে যে না আপনি তত এটা রিসার্চ করেই অ্যাপ্লাইটা করছেন। এতে করে কি হবে, আপনাকে কল করার সম্ভাবনাটা বেড়ে যাবে। বোঝা গেল? তো যেমন আমি আরেকটা বিষয় ইউজ করি, যে বিষয়টা সামনে পড়ছে কিনা, এই যে এই কথাটা বলি যে অ্যাকচুয়ালি দেয়ার আর সাম রিজনস হোয়াই ইউ উইল চুজ মি, এই ধরনের কিছু ক্যাচি কথাবার্তা বলে কিছু পয়েন্ট আউট করা যেতে পারে। ঠিক আছে? তারপরে আপনার এক্সপিরিয়েন্স গুলো, কি কি প্রজেক্টের সাথে কাজ করছেন সেগুলোকে হাইলাইট করা যেতে পারে। তো আমরা যেভাবেই করি না কেন, আমার কথা হচ্ছে ক্লায়েন্ট যা চাচ্ছে সেই কথাগুলোকে আমরা হাইলাইটেড করি। যদি বলি যে হ্যাঁ তোমার সার্ভিসটা নিয়ে আমি এই প্ল্যানটা করতেছি, আমি এইভাবে চিন্তা করছি, হয়তো তুমি এটা করলে বেটার হবে, এবং এই কাজে তোমাকে হেল্প করার জন্য আমি আছি, তুমি আমার উপর ডিপেন্ড করতে পারো, এইরকম আপনি যখন একটা আস্থার জায়গা তৈরি করতে পারবেন আপনার লেখাতে, এটা কিন্তু ভালো একটা সলিউশন হতে পারে। বোঝা গেছে? আমাদের সাথে কোশ্চেন করছিলেন। মেসেজ তো এখনো পেলাম না, কেউ কি দেয় না এখনো? আচ্ছা, আপনারা সবাই আছেন? জি ভাইয়া। আছি বস। তো ওই যে আমাদের দুইজন কিন্তু দুইটা লিংক সেন্ড করছে, দেখতেছি। তো তাদেরকে একটু হেল্প করেন ভাইয়া আমি কাইন্ডলি। সরি যে আমি মেসেজ অপশনটা না পাচ্ছি না বা বুঝতে পারছি না, একটু জানাবেন? আর আপনি কি মোবাইল থেকে? জি। মোবাইল থেকে এখানে রেড বাটন, হ্যাঁ রেড মেসেজ যেখানে আছে ওখানে ক্লিক করলে অপশনটা পেয়ে যাবেন। আর বাকিরাও একটু ট্রাই করেন, সবাই দিয়ে এটা জাস্ট একটু অ্যাক্টিভ করার জন্য চেষ্টা আর কি। আচ্ছা, তো এই পর্যায়ে আমি আমাদের সাথে যে দুইজন যুক্ত আছেন এবং সাকসেস স্টোরি আছে যাদের, আমি একটু জানতে চাবো যে আপনারা কোন কোন সময়গুলো এই কাজগুলো করতেছেন। আপনাদের কি টাইমের ফ্লেক্সিবিলিটি পাওয়া যাচ্ছে নাকি ক্লায়েন্টের এক্সপেক্টেড টাইমে করতে হচ্ছে? শক্তিপদ ভাই, তারপর এদিকে খাদিজা আপু। হ্যাঁ ভাই, আমি আমার ইচ্ছা মতো করি, ক্লায়েন্টের আচ্ছা ইচ্ছা মতো না। আমি ক্লায়েন্টের সাথে ওভাবে কমিউনিকেট করে তারপরে নেই আর কি, যে আমি আমার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী করি। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে এখন পার উইকের ওয়ার্কলোড কেমন চলতেছে? এখন পার উইক ওয়ার্কলোড হচ্ছে 60 আওয়ার্স। 60 আওয়ার্স, ওকে। আর ইয়ার খাদিজা আপুর কত হলো? ডাবল ডাবল। আচ্ছা, জি স্যার, বুঝি নাই। ওই সরি স্যার। না সমস্যা নাই, বলতেছি যে আপনার এখন ওয়ার্কলোড কত পার উইকে? আমার তো আপওয়ার্কের বাইরে একটা আছে, ওটা 35 ঘন্টা। আচ্ছা তারপর আপওয়ার্কে আছে ইয়ে হচ্ছে টাইম নিয়ে হচ্ছে একটা। জি। আর হচ্ছে আরগুলো ওই যে ফিক্সড প্রাইসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ক্যালকুলেশন করে টোটাল ওয়ার্কলোড কত হচ্ছে পার উইক? একটা হচ্ছে উইকলি আছে। আচ্ছা আচ্ছা, টোটাল আপনার কন্ট্রাক্ট বেসিস আওয়ারলি বেসিস দুইটা মিলে ওয়ার্কলোড 100 ঘন্টা হবে না?
ওয়ার্কলোড টোটাল তো হিসাব ক্যালকুলেট করি নাই। হ্যাঁ এরকমই হবে। আপনি একটা বললেন না 70 আওয়ার্স, তবে এইটুকু 5 বলতে আওয়ার্স। পারি 2-3 ঘন্টার বেশি ঘুমোতে পারি না, মাথা একটা ধরে থাকে সব সময় কন্টিনিউয়াসলি। আমি এটার যন্ত্রণায় আছি, সেটাই এটা বলতে পারি। বলছিলাম আর যে আমি বললাম না স্যার আমার আমার জাস্ট একটা ডাবল হবে। বিষয় জানা ছিল, আমার 98% এখন জব রেট উঠে গেছে, সাকসেস রেট, কিন্তু আমি এখনো পর্যন্ত একটা বেচ পাই নাই। ব্যাডিস পান নাই, টপ রেটেড ব্যাডিস পান নাই? পাই নাই, এবং ওদেরকে আমি যখন ও বললাম এখানে ব্যাপার আছে অনেকগুলো আপনার ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ আছে, ওই যে লং টার্ম ক্লায়েন্ট থাকতে হবে মিনিমাম 5000 এর একটা, ঠিক আছে? যার কাছ থেকে আপনি 5000 অলরেডি আর্ন করে ফেলছেন, এই ধরনের একটা ক্লায়েন্ট থাকতে হবে। তারপরে ইয়ারলি, আমি বলি না এরপরে আপনাকে ইয়ারলি $10,000 আর্ন করতে হবে, দেন ইউ মে গেট টপ রেটেড ব্যাডিস। না, রাইজিং স্টারটা তো পেতে পারি, ওটার জন্য তো কোয়ালিফাইড না। হ্যাঁ রাইজিং স্টার পাবেন। ওটা দিবে না, ওরা বলতেছে ওরা ওদের সাথে যোগাযোগ করছে, ওরা বলতেছে আপনি ওয়েট করেন, আপনার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। হ্যাঁ সেটা যদি আপনি ধরেন যদি 10,000 5,000 যেটা বলছিলাম এটা যদি হয় টপ রেটেড হবেন, দেন যদি একটা প্রজেক্টের একটা বাইরের কাছ থেকে আপনি অ্যাবাভ 10,000 আর্ন করেন তাহলে আপনি টপ রেটেড প্লাস হবেন, ইনক্লুডিং আপনার ওই যে ইয়ারলি $10,000 একটা ইয়া থাকতে হবে, আর্নের একটা ইয়া থাকতে হবে, রিপোর্ট থাকতে হবে। এটার সম্ভাবনা আছে। আমার একটা ক্লায়েন্ট কিন্তু অনেক সন্তুষ্ট, এবং আমার শুরু থেকে না ওটা দিয়ে হবে না, শুধু ওটা দিয়ে হবে না, আপনাকে ওই যে ওই জিনিসটা ফুলফিল করতে হবে। এই 10,000 এর 10,000 ইয়ারলি 10,000 এর ওই জিনিসটা ফুলফিল না করলে আপনাকে টপ রেটেড ব্যাডেজটা দিতে পারবে না। আমি আমার গত ইয়ারে একটা বাইরের কাছ থেকে 9,500 বা 900 সামথিং হয়েছে, অল্পের জন্য আমি টপ রেটেড প্লাস হই নাই। টপ রেটেড প্লাস ছিলাম 3 মাস, দেন এই বছর আসি আমার এটা চলে গেছে টপ রেটেড প্লাস। আমি এখন টপ রেটেডে আছি, টপ রেটেড প্লাসে নাই। না আমার তো 3 মাস চলতেছে, আমার ওই ক্লায়েন্টের সাথে আমার প্রায় 2-2.5 মাস মতো হয়ে গেছে, তো 2.5 মাস 3 মাস হয়ে যাচ্ছে, মানে সময়ের ব্যাপার না, সময়টা হচ্ছে 5 স্টার ফিডব্যাক, গুড কমেন্টস, দেন $5,000 মিনিমাম একটা ক্লায়েন্ট থেকে হইতে হবে, দেন $10,000 ইয়ারলি হইতে হবে, দেন আপনি ইয়ার জন্য এলিজিবল হবেন, এই যে টপ রেটেড প্লাসের জন্য, টপ রেটেড জন্য এলিজিবল হবেন। না বলছিলাম ওইটা বোধহয় মানে আর 3-4 মাস যদি ওই ক্লায়েন্টের কাজটা থাকে কন্টিনিউয়াসলি তাহলে বোধহয় পাওয়া যাবে। ওনার থেকে প্রায় 2,500 হয়ে গেছে তো ওনার। 5,000 হইতে হবে, 5,000 হইতে হবে। 3,000 প্রায় 3,000। হয়ে যাবে, আপনার হয়ে যাবে। আমাকে কিছুই দিচ্ছে না, একটা বেসও দেয়নি। আমাদেরকে খাওয়ান, আমাদেরকে খাওয়ালে দিবে। এটা বুঝতেছি আমি, আসলে কিছু একটা করা দরকার, মোল্লা দিতে হবে মনে না খাওয়াইলে হবে না। এমনিতেই আমি এলইডিপির, আমার ম্যাডামটা অনেক ভালো ছিল, মোটামুটি অনেক যেটা শিখেছে ওটা দিয়েই কাজ শুরু করছি এবং এখনো চলতেছে, তো কৃতজ্ঞ সেই হিসাবে এলইডিপির উপরেই। তো সেই মানে আপনি তার মানে খাওয়াবেন না, আমাদেরকে খাওয়াবেন না, এই তো? সবার আগে আমার ম্যাডামটাকে খাওয়াইতে হবে। আরে ওটা তো খাওয়াবেন, ওটা তো আপনার, ওটা তো তারপরে স্যার আপনি কিছু মাইন্ড করেন না, সত্যি কথা স্যার, আমি যেটা সত্যি সেটা না ঠিক আছে তো। এত কথা বুঝি না, আমাদেরকে না খাওয়াইলে ভাই আপনি টপ রেটেড হবেন না ভাই, বদদোয়া করে দিয়েছি কিন্তু। ও আল্লাহ, না বদদোয়া করেন না, খাইতে হবে ইনশাআল্লাহ খাবার জিজ্ঞেস করে দেওয়া হবে। আচ্ছা তাহলে আজকে আমাদের
একটু সারসংক্ষেপ করি। আমরা কিন্তু কন্টেস্টে অ্যাটেন্ড করা, আর এদিকে ফাইবারের গিগের ব্যাপারটা, এই দুইটা বিষয় বেশি হাইলাইট করতে চাচ্ছি। লোকাল মার্কেটের ব্যাপারগুলো দেখলাম, তো একেবারেই কাজ থাকতেছে না এরকম ব্যাপারগুলো কিন্তু আমাদের আর, আমরা যদি চাই তাহলে এরকম ব্যাপার আর ঘটবে না। বোঝা গেছে? আমাদের এই কথার সাথে আমরা একমত কিনা? জি স্যার। জি জি একমত। সবাই ঘুমায় বলতেছে একমত। খাদিজা সারাদিন ঘুমায় নাই, এখন ঘুম ঘুম চোখে বলতেছে জি স্যার জি স্যার। জি না স্যার, সত্যি স্যার আমি ঘুমাচ্ছি না স্যার, আমি ক্লায়েন্টের কাজ করছি স্যার। না স্যার ঘুমাচ্ছেন। আমার ঘুমাইলে আমার সবগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে বাস। নতুন প্রোফাইল বাঁচাতে হবে, বাঁচতে হলে জানতে হবে। না বাঁচতে হলে রাত জাগতে হবে। তরিকুল ভাই, আমরা কি আসলে মিস করে গেলাম না? কোনটা? 12:30 পর্যন্ত জেগে থেকে। ও না, মিস না তো, এটা ইন্টারনালি অডিট তো হচ্ছেই, ওটা চলতেছে, ক্লাস লাইভ করে দেওয়া আছে, ঠিক আছে। স্যার আমি তো কথা কি লাইভে বলতেছি? আল্লাহ তওবা তওবা। আমাদের টোটাল ক্লাসটাই লাইভ চলতেছে। ডিএম মেন্টরিং ক্লাস সবগুলোই লাইভ, জানেন না খোদে যেটা? না ওটা আমি জানি না, জানলে কি আর আমি বলি? সবগুলাই লাইভ যতগুলা চলতেছে মেন্টরিং সব লাইভ, বাধ্যতামূলক। ফেসবুক এবং ইউটিউব দুই দিকেই ভাইয়া। হ্যাঁ ওই আজকে থেকে আমি আর নাই স্যার, সত্যি কথা। আপু তাইলে তো মিস করবো আপনাকে আমরা। যাইবেন কই? না আসলে তো আপনি পাবেন না ওইটা। আচ্ছা, তাহলে আজকে আলোচনায় আমাদের আর কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন তো। আপনাদের আগামী দিনের অ্যাসাইনমেন্টটা কি হবে বলেন। আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। কোশ্চেনটা হচ্ছে মানে ফেসবুকে মনিটাইজ অপশনটা নেওয়ার আগে মানে আমার কপিরাইট থাকা যাবে না, তাই না? হ্যাঁ, আপনি যে সেক্টরেই মনিটাইজ করেন না কেন, ইউটিউব, ফেসবুক বা হচ্ছে আপনার কি বলে গুগল অ্যাডসেন্স, কোনো বিজনেস পারপাসে আপনি কোনো কপিরাইট প্রোডাক্ট অর সার্ভিস ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে আমি যদি এই আমার পোস্টগুলো যদি ডিলিট করে যদি মনিটাইজ অপশনটা অন করি, আপনি তো নির্দিষ্ট পোস্ট এবং নির্দিষ্ট অডিয়েন্সের ক্রাইটেরিয়া গুলো মেনটেন না করে তো আবার এদিকে মনিটাইজও হবে না না। ওগুলো ফিল আপ করে আর কি। আপনাকে হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, কপিরাইট আইটেম গুলো আপনি রিমুভ করে আপনি ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা কোশ্চেন হচ্ছে মানে ওই যে ফেসবুক পেজ ভেরিফাইড থাকে না, তো ওইখানে কি মানে কপিরাইট থাকলে কি পেজ ভেরিফাইড হবে কিনা নাকি প্রবলেম হবে যদি ওই যে ফলোয়ার আর লাইক পেজ ভেরিফাইড? জি, ধরেন কোন পাবলিক ফিগারের পেজ এই টাইপের। আচ্ছা, আমি কোশ্চেনটা ক্লিয়ার না, আবার একটু রিপিট করেন। ফেসবুক পেজ মানে ভেরিফাই করতে যাচ্ছি, ঠিক আছে, তো ওইগুলা পোস্টগুলো হচ্ছে মানে কপিরাইট সমৃদ্ধ আর কি, সো কপিরাইট ফ্রি না, সো ওটা কি ভেরিফিকেশন ইসছে না, মানে ভেরিফাইড করতে ব্লু বেজ ভেরিফাইড আর কি, যেটা ওটা থেকে প্রবলেম হবে নাকি? কপিরাইটেড ইস্যুটা আমি ফেসবুকের এটা আমি ডিটেইলস পড়ি নাই, এই রুলসটা আছে কিনা। তবে মানে ফলোয়ার লাইকটা ঠিক আছে কিন্তু মানে পোস্ট গুলো হচ্ছে আপনার মানে কপিরাইট সমৃদ্ধ আর কি, যার কারণে এটা কি ভেরিফাইড নিতে সমস্যা হবে কিনা? ভেরিফিকেশনের তো সবগুলো প্রসেস হয়তো ফলো করবে, আমার এটা দেখে জানাতে হবে, কারণ আমি এটা এই বিষয়টা আমার ক্লিয়ার ধারণা নেই। ঠিক আছে, ওটা আপনার হচ্ছে এই কিসের এগেইনস্টে ভেরিফাই করতে চাচ্ছেন? কোনো পার্সোনাল ব্লগ? জি পাবলিক ফিগার আর কি। আচ্ছা বুঝতে পারছি। দিয়ে ওই যে ব্লু
ইয়ারটা ব্লু বেজ, থাকবে। জি ব্লু বেজ ওটা। আচ্ছা আচ্ছা। তো ওখানে কি অনেক বেশি পোস্ট কপিরাইট? অনেক বেশি কোচ আছে, হ্যাঁ আছে, এগুলো আছে প্রায় মোটামুটি আছে। বুঝতে পারছি, সমস্যা হওয়ার কথা। ঠিক আছে, আমি আবার দেখি। ইয়ে তো ঠিক আছে, মানে ওনার লাইভ ফলোয়ার কিন্তু আছে, তো যার কারণে মানে ওটা তো আর মনিটাইজেশন অপশন না, সেক্ষেত্রে চিনতে মানে জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। একটু সার্চ করি দেখি কি বলে। আচ্ছা, এখানে সম্ভবত ওরা ওই বিষয়গুলোকে খেয়াল করবে না। এদের যে ক্রাইটেরিয়া দেখছি এখানে ফ্রেন্ড জি জি ফলোয়ার এগুলোর ব্যাপারটাকে হাইলাইট করছে এরা। জি, ফলোয়ার, অথেন্টিক পারসন, এগুলো হ্যাঁ হ্যাঁ যাচ্ছে নাকি। হ্যাঁ হ্যাঁ, এগুলোর এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, তারপরে এই ব্যাপারগুলো। ঠিক আছে, দেখা যাক, তাহলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। কতটুক মানে হলে ফলোয়ার বা লাইক হলে মানে অ্যাপ্লাই করবো, ওটা বুঝতেছি না, অ্যাটলিস্ট এটা কতটুক। মনিটাইজ করতে গেলে মনে হয় 30,000 ভিউজ লাগবে। প্রতি 3 মিনিটের আরো কিছু ভিডিওতে 1 শোনা মিনিট করে সম্ভবত। 30,000 ভিউজ লাগবে, 30,000। লাস্ট 60 ডেজে মানে প্রতি 3 মিনিটে মানে 1 মিনিট ভিউ লাগবে। হ্যাঁ, ওটা জানি এটা হচ্ছে মনিটাইজেশনের ক্ষেত্রে। অথেন্টিক, ইওর অ্যাকাউন্ট মাস্ট রিপ্রেজেন্ট এ রিয়েল পারসন, হ্যাঁ, রেজিস্টার্ড বিজনেস অর এন্টিটি। আচ্ছা, ইউনিক, আচ্ছা ইউনিক ব্যাপার থাকবে। ইউনিক প্রেফারেন্স অফ পারসন, বিজনেস রিপ্রেজেন্ট অনলি ওয়ান অ্যাকাউন্ট পার পারসন। আচ্ছা, comes to account notable. এটা কোনটা ছিল? ঠিক আছে। আপনারা আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন নাকি? জি। জি ভাইয়া। করছি। আচ্ছা,
এটা তো অন্য ভেরিফিকেশন। এইগুলোর সঠিক কোনো ইনফরমেশন পেলাম না, যে কতটা ফলোয়ার বা এরকম হয়তো ক্রাইটেরিয়া ওদের থাকলে খুবই স্পেসিফিক ভাবে তো সার্চ করা হয়েছে, ওটা বের হয়ে আসার কথা ছিল। একটা আসছে 500। হ্যাঁ ওইটা তো প্রোফাইলের ক্ষেত্রে। পেজ শেয়ার করলে মেবি হয়তো আরো কিছু এক্সপেরিয়েন্স হ্যাঁ সেটাই, একটু হালকা এইভাবে সার্চ করে নিয়ে যে ইনফরমেশন গুলো পান সেগুলো মেনটেন করে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। ওকে, তো আচ্ছা, তো আমরা তাহলে আজকে এখানে হয়তো শেষ করতে পারি, আমাদের টাইম ছিল 12টা 40 পর্যন্ত। প্রমোশন তো বাদ গেল আর কি ভাই আজকে। ও আচ্ছা, প্রমোশন হ্যাঁ হ্যাঁ আগামী দিন আমাকে একটু ইয়ে করেন, ঠিক আছে। আচ্ছা আপনাদের তো মনে হয় পিন্টারেস্টে পিনের মাধ্যমে এটা দেখানো হয়নি নাকি? হ্যাঁ ওটা তো দেখানো হয়েছে। এটা দেখানো হয়েছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে মিডিয়ামে সবাই অ্যাকাউন্ট করে ফেলি আমরা, ঠিক আছে। আর দেখি তাহলে আগামী ভাইয়ার ক্লাসে। রিকোয়েস্ট ভাইয়া অনেক আসছে, কিন্তু কথা হচ্ছে সব এই কি বলে কোন রিভিশনের সেলার তরিকুল ভাই, জি তরিকুল ভাই, জি ভাইয়া বলেন। আগামী কালকে জয়েন তো করবো অবশ্যই। আমাকে কিছু ইউটিউব ব্যাকলিংকের কিছু টিপস, অফ পেজ অপটিমাইজেশন। আচ্ছা গতানুগতিক তো আমরা ওয়েবসাইটের মতোই করি, কিন্তু আমার কাছে মনে হয় যেন ইউটিউবের আরো কিছু বাকি আছে বা সামহাও আরো কোনো ওয়ে আছে যেটাতে ভালো ট্রাফিক ড্রাইভ করা যায়। আচ্ছা আপনার যতটুকু জানা থাকে আমাদেরকে একটু যদি ব্রিফলি বলতেন তাহলে। আচ্ছা আমি আগামীকালকে আসছে না? আচ্ছা না সমস্যা না, আমি আজকে একটু আপনাকে ধারণা দিয়ে রাখি। বিষয়টা হচ্ছে আমি নিজে হচ্ছে এসইও হিসাবে প্র্যাকটিক্যালি যে আমার যে এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আমরা হচ্ছে সাধারণত ওয়েবসাইট, ই কমার্স, তারপরে এইসব সেক্টরে সার্চ করি। হ্যাঁ আমি ওই থিওরিক্যাল বা বিভিন্ন টিউটোরিয়াল থেকে কিন্তু আসলে নলেজ গুলো নেওয়া, আমার কিন্তু কোনো ইনস্টিটিউটাল নলেজ বলেন বা এগুলো কিন্তু নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ইউএসএ বেসড বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে, যে ওদের যে টেকনোলজি গুলো সেগুলোই, কিন্তু আনফরচুনেটলি আমার কোনো ইউটিউব চ্যানেল নিয়ে কখনো এভাবে কাজ করা হয়নি। আপনি ওই যে আপনার এসইও থেকে ওখান থেকে ব্যাকলিং এর কিছু টিপস আমাদেরকে শেয়ার করেন, আমরা ওখান থেকে অ্যাবজর্ব করে নিব কোথায় কোনটা কাজে লাগাবো। ওইটা আশা করি, আচ্ছা ওইটা তো আমি শেয়ার করব টুকটাক, কিন্তু সম্ভবত আপনাদের সাথে মানে 100% সিমিলারিটিস কিছু থাকবে, কারণ এগুলো তো ওই আপনার কমন আইটেম গুলোই কিন্তু ইউজ হয়, আর বাকি যেগুলো ইউজ হয় সেইগুলো বিভিন্ন বিভিন্ন হচ্ছে অ্যাপস, তারপরে পেইড বিভিন্ন সোর্স, তাই না? এছাড়া তো যেগুলো খুবই অর্গানিক এবং মানে গুগল যেগুলো অ্যাপ্রুভ করবে, গুগল যেগুলোকে প্রায়োরিটি দিবে, সেটা কিন্তু আসলে আমরা সবাই জানি। ভ্যারি আমি করে একটা ব্যাপার আমি বুঝতে পারতেছি না। আমি একটা চ্যানেলে কাজ করি না, কিছু করি না, জাস্ট আপনি কন্টেন্ট আপলোড করে দিছি, সিসি কন্টেন্ট আর কি, ক্রিয়েটিভ কমন। তো ওটাতে অটো ভিউজ হচ্ছে, অটো সাবস্ক্রাইবার হচ্ছে পার ডে 50-60টা করে, ভিউজ হচ্ছে অ্যাবাভ 10,000। আমি বুঝি না কিভাবে আসতেছে, কোথা থেকে আসতেছে, কেন আসতেছে, আমি বুঝতেছি না। নাকি এটা কন্টেন্টের কারণে আসতেছে, ওটা কি নাকি টপিকে দাদা? হ্যাঁ টপিকটা কি, ক্যাটাগরিটা কি? এটা স্পিরিচুয়াল আচ্ছা ভিডিও। আচ্ছা, না আমারও এরকম সিসি মুভির একটা চ্যানেল আছে, ওটা তো অটোই আসে, ওগুলো অটোই র্যাঙ্ক করে, অটোই ভিউ আছে, কিন্তু ওগুলো তো মনিটাইজেশন করা যায় না। না মনিটাইজেশন করা যাবে, আপনাকে একটু চেঞ্জ করে নিতে হবে।
আপনি বাংলাদেশ থেকে হুবহু ঘোরাঘুরি সিসি কন্টেন্ট ইউজ করতে পারবেন না, আপনাকে পুরো ভিডিও ফরম্যাটটাই চেঞ্জ করে নিতে হবে। অডিওটা কপিরাইটেড না, এটা যেহেতু সিসি ভিডিও সবগুলোতে লেখা থাকে অডিওটা কপিরাইটেড না। আমি যে কন্টেন্ট নিয়ে কাজ করি ওইটা কপিরাইটেড না, ওইটা ব্যবহার করার অনুমতি আছে। এবং এই টপিকস এর উপরে আপনার মনে হয় 1 কোটি চ্যানেল আছে, সবাই পাচ্ছে সেম ভিউজ, সবাই পাচ্ছে, হোল দ্য ওয়ার্ল্ড থেকে পাচ্ছে। কিন্তু আমি স্পেসিফিক ক্লায়েন্টের কাজ করতে গিয়ে তখন হিমশিম খেয়ে যেতে হয় ভিউজের জন্য, সাবস্ক্রাইবারের জন্য। বিষয়টা হলো যে এখন তো সবাই যেটাকে ট্রেন্ডিং পাচ্ছে ওইটাকে নিয়ে আগাচ্ছে, কিন্তু সিলেবাসের বাইরে চিন্তা করলে কিন্তু ইজি হয়ে যায়। যেমন আমরা এই ফাইবারে গিগ খোলার সময় কেউ যখন গ্রাফিক্স নিয়ে কাজ করে তখন দেখবেন গ্রাফিক্সে তো প্রায় 45,000 গিগ আছে, 60,000 গিগ আছে। এখন আপনি যদি ওটা নিয়ে